আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ, আমরা প্রথম অধ্যায় শুরু করব। হ্যাঁ, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখান থেকে শুরু করি। তো প্রথমেই আমরা দেখব, চলে যাব হচ্ছে সরীসৃপ বা রেপটাইলে। তোমরা আমাকে বলো যে সরীসৃপের হৃৎপিণ্ড তো অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠে বিভক্ত। মানুষের ক্ষেত্রে আমরা যারা ম্যামালিয়ান, আমাদের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। কোন সরীসৃপ যার হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠে বিভক্ত? কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিভক্ত, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠে বিভক্ত? দ্রুত উত্তর দাও। হ্যাঁ, কুমির। ওকে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, হেটারোসার্কাল পুচ্ছ পাখনা কোথায় পাওয়া যায়? হেটারোসার্কাল পুচ্ছ পাখনা যেটা, হেটারোসার্কাল কার? হেটেরো মানে হচ্ছে ভিন্ন, তার মানে দুইটা ভিন্ন সাইজের, একটা ছোট হয় একটা বড় হয়। হেটেরোসার্কাল কার ক্ষেত্রে পাওয়া যায়? হেটেরোসার্কাল পুচ্ছ পাখনা কার ক্ষেত্রে পাওয়া যায়? হেটেরোসার্কাল পুচ্ছ পাখনা, গুড, কন্ড্রিকথিস। তার মানে তরুণাস্থি দিয়ে তৈরি যেসব মাছ, তো তাই না? যেমন হাঙ্গরের ক্ষেত্রে আমরা দেখি যে হেটেরোসার্কাল, একটা লেজ বড় একটা লেজ ছোট, তাই না? আবার অ্যাক্টিনোপটেরিজি যারা, তাদের কিন্তু হোমোসার্কাল, দুইটা লেজই দেখা যায় যে সমান সাইজের, তাই না? আর সার্কোপটেরিজি, হ্যাঁ, যেমন লাংফিশ তোমরা পড়ছো, এই সার্কোপটেরিজিতে কিন্তু দেখা যায় যে লেজটা হচ্ছে ডাইফাই সার্কাল, একদম গোল, তাই না? আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু বলি। প্রাণীর পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ অধ্যায়ে কিন্তু তোমার প্রাণী ভৌগোলিক অঞ্চল জানো, 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে। তোমরা কি বলতে পারবা যে লাংফিশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণী? যদি না পারো একটু বইটা খুলে মানে এই রিলেট করে একটু পড়া দরকার। ফলে লাংফিশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণী, এটা একটু বই খুলে একটু দেখে আমাকে জানাও। জীবন্ত জীবাশ্ম না এটা? লাংফিশ না, এটা তো তোমার লাংফিশ সিলাকান্থ, এই দুইটা মাছ তো মানে জীবন্ত জীবাশ্ম না, এখন ইয়াই আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমরা কিউটিকল নির্মিত, মানে আমাদের যে প্রাণী জগতের মেজর 9টা পর্ব, তার 8টা পর্ব নিয়েই আমরা কিছু কনফিউশন কাজ করে। তার মধ্যে কিউটিকল নির্মিত পর্ব হচ্ছে মানে বহিরবরণ কিউটিকল নির্মিত, এটা হচ্ছে 3, 4 এবং 6 নাম্বার পর্ব। তো খুব সহজ প্রশ্ন, যে কাইটিন নির্মিত পর্ব কোনটা? 3, 4, 6 নাম্বার পর্বের বহিরবরণ কিউটিকল নির্মিত, কাইটিন নির্মিত পর্ব কোনটা? অনেকে বলছে ইথিওপিয়ান, অনেকে বলছে নিওট্রপিক্যাল। ইথিওপিয়ান, নিওট্রপিক্যাল। লাংফিশ কোন অঞ্চলের? উত্তর বলে দেন ওদের। নিওট্রপিক্যাল, নিওট্রপিক্যাল, যতদূর আমার মনে আছে। আচ্ছা, ওকে। একটু বলি যে কাইটিন নির্মিত হচ্ছে আর্থ্রোপোডা, কিন্তু একটু বলি মলাস্কার যে র্যাডুলা বা ঋতুজিহ্বা আছে, ওইটা কিন্তু আবার কাইটিন নির্মিত। ঠিক আছে, ওকে ওকে। তারপরের প্রশ্ন হচ্ছে যে সিউডোসিলোম কোথায় দেখা যায়? সিউডোসিলোম কোথায় দেখা যায়? সিউডোসিলোম কোথায় দেখা যায়? কোন পর্বে দেখা যায় সিউডোসিলোম? সিউডোসিলোম কোথায় দেখা যায়? গুড, নেমাটোডাতে দেখা যায়। এখন নেমাটোডার একটা সায়েন্টিফিক নেম বলো। নেমাটোডার যে প্রাণীগুলো আছে তার মধ্যে তোমার পরিচিত একটা নেমাটোডার সায়েন্টিফিক নেম বলো। তোমার পরিচিত একটা নেমাটোডার সায়েন্টিফিক নেম বলো। আচ্ছা, একটু বলি অ্যাসিলোমেট কিন্তু ত্রিস্তরী পর্ব কোনটা? অ্যাসিলোমেট কিন্তু ত্রিস্তরী, আমাদের মনে দ্রুত টানা উচিত। ত্রিস্তরী কিন্তু অ্যাসিলোমেট। হ্যাঁ, আজকাল ইসলাম পেপারস লিখছে। ওকে, ঠিক আছে। এবার বলা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যার জনককে। শ্রেণীবিন্যাসবিদ্যার জনককে? শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? পরিফেরাতে। ওকে, তোমাকে বলো যে র্যাডুলা, র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য? র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য? র্যাডুলা মলাস্কার বৈশিষ্ট্য। ওকে। হিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? হিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? খুব দ্রুত টাইপ করো, টাইম খুবই শর্ট। তোমরা আগে পাইতে 33 সেকেন্ড, এখন 45 সেকেন্ড করে পাও, 1 ঘন্টা 15 মিনিট হওয়ার কারণে টাইম কম। এবার নতুন গ্যাজেটে 1 ঘন্টা করে দেবে কিনা তাও আমরা জানি না, আশা করছি 1 ঘন্টা 15 মিনিটই থাকবে। তবে 1 ঘন্টা 15 মিনিট লাগে লাগে না। যে প্রশ্ন করে
তবে 1 ঘন্টা 15 মিনিট হলে প্রশ্ন একটু কঠিন করা উচিত। তোরা কোনটা চাস, 1 ঘন্টা 15 মিনিট নাকি হচ্ছে প্রশ্ন সহজ? বল। ওকে, তারপর প্যারাপেডিয়া বা প্যারাপোডিয়া এটা কোন পর্বের বৈশিষ্ট্য? প্যারাপোডিয়া কোন পর্বের বৈশিষ্ট্য? প্যারাপোডিয়া কিন্তু একটা চলন অঙ্গ, হ্যাঁ, ওটা দিয়ে সাহায্যে চলাচল করে। পোডিয়া মানেই হচ্ছে পেশিযুক্ত। পা, পেডিয়া মানেই পা। রাইট। প্যারাপোডিয়া হচ্ছে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে? যদি বলে হিমোসিল কোন পর্বের বৈশিষ্ট্য, এটা খুব সহজ। হিমোসিল কোন পর্বের বৈশিষ্ট্য? হিমোসিল কোন পর্বের বৈশিষ্ট্য? সিল মানে সিলোমের সিল, গহ্বর। হিম মানে রক্ত, তার মানে যে গহ্বরের রক্ত থাকে। তার মানে আমাদের ক্ষেত্রে যেমন ধমনী থাকে, শিরা থাকে, ওদের তা না, ওদের পুরো দেহ গহ্বরটাই রক্ত। কোনটা বলো? আর্থ্রোপোড। গুড। আচ্ছা, হিমোসিল কিন্তু 5 নম্বর পর্বেও আছে, ফলে মলাস্কা আর্থ্রোপোডা দুইটা পর্বেই কিন্তু তুমি হিমোসিল দেখবা। যদি অর্ধমুক্ত সংবহন আমরা দেখি ওই ক্ষেত্রে। 5-7 হচ্ছে মুক্ত, কিন্তু 5-এর ক্ষেত্রে অর্ধমুক্ত, ঠিক আছে, কিন্তু হিমোসিল আছে দুইটা। আচ্ছা, তারপর বলো যে হচ্ছে বাংলাদেশে কোন জীববৈচিত্র্যের হটস্পট আছে? বাংলাদেশে কোন জীববৈচিত্র্যের হটস্পট আছে? আমরা যে বলি অন্য বইয়ের প্রশ্ন বা অন্য বইয়ের অনুশীলনী পড়তে, এটা কিন্তু একদম সরাসরি অন্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন। সরাসরি অন্য বইয়ের। এই দেখো, যারা পড়ছে তারা ঠিকই পারছে। এন্ড আমি জানি এরা কোন বই পড়ছে জানো, এরা সলভার ডাই পড়ছে। এদের কাছে কোনোভাবেই এক্সট্রা রাইটারের বই থাকার সম্ভাবনা নাই। বাংলাদেশ ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি একটু বলি, কেঁচো কৃমি কোন পর্বের প্রাণী? কেঁচো কৃমি কোন পর্বের, বলো। কেঁচো কৃমি হচ্ছে 4 নাম্বার পর্বের, পাগল। কেঁচো 6, কেঁচো কৃমি 4। কৃমি মানেই 3 বা 4 নাম্বার পর্বের একটা হবে। কেঁচো কৃমি 4 নাম্বার পর্বের, কিন্তু কেঁচো 6 নাম্বার পর্বের। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে যে ভ্রূণ স্তর তো 3টা সর্বোচ্চ, এই 3টা ভ্রূণীয় স্তর কে আবিষ্কার করেন? 3টি ভ্রূণীয় স্তর কে আবিষ্কার করেন? 3টি ভ্রূণীয় স্তর কে আবিষ্কার করেন? প্যান্ডার, হ্যাঁ, এইচ.সি. প্যান্ডার 3টা ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন। আচ্ছা, অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? আর্থ্রোপোডা পর্বে। আর তাহলে সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ কোথায় দেখা যায়? সর্পিল বা স্পাইরাল ক্লিভেজ কোথায় দেখা যায়? অ্যানিলিডা আর মলাস্কা, দুইটা পর্বে। মানে আমি খুব সহজভাবে মনে রাখা যায় এভাবে: অরিও 7, ডিপার্সিও 9, আর সর্পিল 5-6। 5-6 মানে মলাস্কা এবং অ্যানিলিডা। আমরা পড়ছিলাম ম্যান্টল পর্দা। ম্যান্টল পর্দার কাজ কি? ম্যান্টল পর্দা মূলত কি কাজ করে? মলাস্কা পর্বের আমরা ম্যান্টল পর্দা পড়ছিলাম, এই ম্যান্টল পর্দাটা আসলে কি কাজ করে? প্রথম কাজ হচ্ছে এইখান থেকে যে ক্ষরণ হয় সেটা দিয়েই মূলত চুনময় খোলস তৈরি হয়। দ্বিতীয় কাজ, এটা শ্বসনেও হেল্প করে, রেসপিরেশন এন্ড শ্বসন, দুইটা কাজই আছে, তাই না? অর্থাৎ ম্যান্টল হচ্ছে, ধর শামুকের খোলসের ভিতরে যে মাংসল অংশটা, তার একেবারে পাতলা পর্দাটা, ফলে বহি আবরণ তুই ম্যান্টল বলতে পারিস। তার বাইরে শ্বসনে হেল্প করে, আর ওইখান থেকে একটা পদার্থ গঠিত হয় যেটাকে কি বলে, চুনময় শক্ত খোলক, যেটা খোলকটা তৈরি হয় আর কি। কোন উপপর্বে রেট্রোগ্রেড মেটামরফোসিস দেখা যায়? কোন উপপর্বে রেট্রোগ্রেড মেটামরফোসিস দেখা যায়? রেট্রোগ্রেড মানে পশ্চাৎপদ, আর মেটামরফোসিস মানে রূপান্তর, সহজ ভাষায় প্রতীপ রূপান্তর। তার মানে ইউরোকর্ডাটাতে রেট্রোগ্রেড মেটামরফোসিস দেখা অর্থাৎ যায়। সহজ ভাষায় কি হয় আমি একটু বলি, এইখানে তোর নটোকর্ড যেটা, এখন ধর আমার কর্ডাটা যারা, তার তো নটোকর্ড আছে, কিন্তু ইউরোকর্ডাটার ক্ষেত্রে নটোকর্ডটা বিলুপ্ত হয়ে যায়। এখন ধর ফার্স্টে নটোকর্ড থাকে, কিন্তু যত সময় যায় এটা বিলুপ্ত হওয়া শুরু করে, এবং একটা সময় ওটা নাই হয়ে যায়। ফলে এটা কি একটা অনুন্নত বৈশিষ্ট্য না, ছিল আবার নাই হয়ে গেছে, এই জন্য এটাকে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে প্লাকয়েড আইস পাওয়া যায় কোন শ্রেণী বা কোন ক্লাসের প্রাণীতে? প্লাকয়েড আইস, টিনয়েড, গ্যানয়েড, আরো অনেক আইসের নাম পড়ছে, তার মধ্যে প্লাকয়েড আইস কোথায় পাওয়া যায়?
কন্ড্রিকথিসে, তাই না? আচ্ছা, তারপর বলো শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? ফ্লেম সেল, শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথিস। গুড। সহজ ভাষায় বলি, এভাবে মনে রাখবি, তিনটা রচনাঙ্গ মাস মনে রাখতে হবে। 3 নাম্বার পর্ব হচ্ছে শিখাকোষ, 6 নাম্বার পর্ব হচ্ছে আমার নেফ্রিডিয়া, আর 7 নাম্বার ম্যালপিজিয়ান নালিকা। এখানে একটু মনে রাখো 8 নাম্বার পর্বের কিন্তু রচনাঙ্গ নাই, একাইনোডার্মাটার। কোন প্রাণীর দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান? কোন প্রাণীর দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান? পরিফেরা। গুড। ডিম্ব জরায়ুজ প্রাণী কোনটি? তুমি আমাকে একটা ডিম্ব জরায়ুজ প্রাণীর কথা বলো। ডিম্ব জরায়ুজ মানে কি? সে ডিম অবস্থায় থাকে, মায়ের জরায়ুর মধ্যেই থাকে। ডিম্বজ মানে কি? পাখি ডিম্বজ, ডিম পাড়তেছে, ওই ডিম কি সে নিজের মধ্যে রেখে দেয়? না। আবার জরায়ুজ, যেমন আমরা মানুষ, আমরা জরায়ুতে থাকি, আমরা কোনো ডিমের মধ্যে থাকি না। কিন্তু ডিম্ব জরায়ুজ কারা? বলতে পারবা কেউ? ডিম্ব জরায়ুজ হচ্ছে হাঙর। হাঙর জরায়ুতে তার ডিমগুলো রেখে দেয়, সেই ডিমের মধ্যেই দেখা যায় বাচ্চাগুলো ডিমের ইয়ক স্যাক গ্রহণ করে বড় হয়, তারপর ওই ডিম ফেটে গিয়ে জরায়ু থেকে বের হয়ে আসে। ডিমের মধ্যেও থাকে, আবার সেই ডিম জরায়ুর মধ্যে থাকে, তাই এটাকে ডিম্ব জরায়ুজ বলে। আচ্ছা, একটু বলো তো, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোথায়, কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম? ম্যানগ্রোভ বা লোনা পানির বা হ্যালোফাইট বলে। হ্যালো বলতে এখানে হ্যালোজেনে যেমন সমুদ্র থেকে উদ্ভূত বা লবণ, সেই জায়গাতে হ্যালোফাইট বলতে বোঝানো হয় লবণাক্ত জায়গার উদ্ভিদ। ম্যানগ্রোভে যেহেতু প্রচুর লবণাক্ততা থাকে। আচ্ছা, তোমরা আমাকে বলো ভলভক্সে কোন প্রতিসাম্যতা দেখা যায়? খুবই সহজ প্রশ্ন, কিন্তু এইসব সহজ প্রশ্নও আসে। ভলভক্সে কোন প্রতিসাম্যতা দেখা যায়? ভলভক্সে কোন প্রতিসাম্যতা দেখা যায়? চকচকে কৃমি কোন পর্বের প্রাণী? চকচকে কৃমি কোন পর্বের প্রাণী? একমাত্র কৃমি যে আসলে 3 বা 4 নাম্বার পর্বের না। চকচকে কৃমি কিন্তু মলাস্কার। তুই এক্সাম্পলে দেখবি যে চকচকে কৃমি এটা কিন্তু মলাস্কার, 5 নাম্বার পর্বের, 3 বা 4 নাম্বারের না। বাকি সব কৃমি কিন্তু হয় 3 নাম্বার নাইলে 4 নাম্বারের। নালিকাপদ কোন পর্বের চলনাঙ্গ? নালিকাপদ বা টিউব ফিট কোন পর্বের চলনাঙ্গ? নালিকাপদ বা টিউব ফিট কোন পর্বের চলনাঙ্গ? গুড, একাইনোডার্মাটা। আচ্ছা, কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? রন্ধ্র, ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেজিয়া, সার্কোপ্টেজিয়া, এই তিনটার দুইটা জিনিস ভুল করা যাবে না। একটা হচ্ছে লেজ আর একটা হচ্ছে আইস। এই দুইটা জিনিস ভুল করলে কিন্তু পাপ হবে। 5 থেকে 7 জোড়া। গুড। এরপরে প্রশ্ন, আমরা ফার্স্টে মনে হয় আমি কথা বলছি। অ্যামোসিট লার্ভা দশা কোথায় দেখা যায়? অ্যামোসিট লার্ভা দশা কোথায় দেখা যায়? অ্যামোসিট লার্ভা দশা কোথায় দেখা যায়? আজকে চিল্লাইছি অফলাইনে, আমার গলার অবস্থা খারাপ। অ্যামোসিট লার্ভা দশা কোথায় দেখা যায়? কি রে ভাই, পেট্রোমাইজনটিডা। ভাই আমি কিভাবে পড়তাম বলি, পেট্রোল আগে ওই যে পেট্রোল বোমা মারতো না বাসের একবার দেখলাম যে বাসের সিটে পেট্রোল বোমা রাইখা একজন দিছে দৌড়।
তাহলে সিটে পেট্রোল বোমা রাখা যায়, ফলে পেট্রোমাইজ ইউনিট হচ্ছে অ্যামোসিট লার্ভা দশা। আর ট্যাডপোল লার্ভা দশা কই বল? দুইটা জায়গায় ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। ট্যাডপোল কোথায় দেখা যায় বলো? ইয়েস, অ্যামফিবিয়া আর ইউরোকর্ডাটা। অ্যামফিবিয়া আর ইউরোকর্ডাটা, ঠিক আছে। ওকে, তারপরে সমুদ্র তারা যখন অ্যাডাল্ট অবস্থায় থাকে তখন তার প্রতিসাম্যতা কত? সমুদ্র তারা যখন অ্যাডাল্ট অবস্থায় থাকে তখন তার প্রতিসাম্যতা কত? এরপরে যদি জিজ্ঞাসা করি সমুদ্র তারা যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তার প্রতিসাম্যতা কত? সমুদ্র তারা যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কিন্তু সে দ্বিঅরীয় প্রতিসাম্য। ফলাফল এত অলস যে লিখতেছে 2 আর 5, মানে পঞ্চঅরীয় দ্বিপার্শ্বীয়, এটা দেখারও টাইম নেই। আচ্ছা, কোন পর্বের সমস্ত প্রাণী সামুদ্রিক? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? ঘুরে ফিরে আসে এই প্রশ্ন বারবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তার আগে একটু বলে দিই যে 1 আর 2 নম্বর পর্বেও দেখবি যে প্রায় সবাই সামুদ্রিক। যেমন 1 নম্বর পর্বে পরিফেরায় বলা আছে স্পঞ্জিডিটা বাদে বাকি সবাই সামুদ্রিক, আর নিডারিয়া পর্বে বলা আছে 20টা প্রজাতি বাদে বাকি সবাই সামুদ্রিক। কিন্তু একাইনোডার্মাটার সবাই সামুদ্রিক, কেউই অন্য জায়গায় বাঁচে না, কারণ লবণাক্ত পানি ছাড়া ওরা কোথাও সার্ভাইভ করতে পারবে না। লবণাক্ত পানি ছাড়া মিষ্টি পানিতে দিবা, দেখবা আস্তে আস্তে পানি নিতে নিতে ফেটে গেছে। আচ্ছা, এরপর আর কি প্রশ্ন ধরা যায়? কোন পর্বের, আচ্ছা না এটা না থাক, শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক হচ্ছে ফাইলাম বা পর্ব। শ্রেণীবিন্যাসের সার্বজনীন একক কোনটা? শ্রেণীবিন্যাসের সার্বজনীন একক কোনটা? সবচেয়ে বড় একক কিন্তু হচ্ছে ফাইলাম বা পর্ব, সার্বজনীন একক কিন্তু কিংডম বা রাজ্য। আর যদি বলে মূল একক তখন চলে আসে প্রজাতি। মূল একক যখন বলবে তখন প্রজাতি আসবে। প্রথম অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? প্রথম অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? নেমাটোডা বললে হবে না, আমি পর্ব বলছি, মেজর পর্ব বলি নাই। এটা হচ্ছে নিমার্শিয়ান। নিমার্শিয়ান একটা মাইনর পর্ব, ফলে নিমার্শিয়ান বলতে হবে। নিমার্শিয়ান হবে, এটা মাইনর পর্ব, কিন্তু এটা একটা পর্ব। ওকে, এখন এই প্রশ্নটা মাঝে মাঝে আসছিল, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস নেয়? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস নেয়? ত্বক বা স্কিনের মাধ্যমে শ্বাস নেয়। আচ্ছা, বুক গিল বুকলাং এর সাহায্যে শ্বসন সম্পন্ন করে কে? বুক গিল বুকলাং। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? ভাই ট্রান্সলেশনে 12টা বেজে গেছে, আমি ট্রান্সলেশন বন্ধ করতে পারি না। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? মেটাফিরে পোস্থোমা, তাই না? জোকের বৈজ্ঞানিক নাম কি? জোকের বৈজ্ঞানিক নাম কি? জোকের বৈজ্ঞানিক নাম কি? এই অধ্যায়ে প্রত্যেকটা পর্বে কিছু ইম্পর্টেন্ট উদাহরণ আছে, এক্সাম্পল আছে। এই বৈজ্ঞানিক নামগুলো তোমাকে মাস্ট জানতে হবে, কারণ অপশনে দিয়ে দিতে পারে। মানে ধরো তোমাকে, আমরা তো বলি যে মলাস্কার বৈশিষ্ট্য কোনটা, তোমাকে ধরো মলাস্কার ক্ষেত্রে ধরো অক্টোপাস, অক্টোপাস তুলে দিয়ে বললো অক্টোপাসের বৈশিষ্ট্য কোনটা, তাহলে তোমাকে এতটুকু জানতে হবে যে অক্টোপাস মলাস্কা পর্বের প্রাণী, ফলে মলাস্কার বৈশিষ্ট্য জানতে চাইছে। এবং অক্টোপাস না বলে বললো অক্টোপাসের বৈজ্ঞানিক নাম, তুমি সেটা জানোই না, তখন বললো এটার নাম কি, তখন তুমি তো বুঝলাই না যে কোন পর্ব বলতেছে। পর্বর সব বৈশিষ্ট্য তখন মুখস্থ। মানে প্রশ্ন সহজ কিন্তু কঠিন হয়ে গেছে। হিরুডু মেডিসিনালিস, হ্যাঁ, এটা হচ্ছে জোকের বৈজ্ঞানিক নাম। জেলিফিশের যেমন অরিলিয়া অরিটা, হ্যাঁ,
তারপর হচ্ছে একটা পরজীবী আছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, সেটাও ভিন্ন ব্যাপার, ওটা থাক। আমার মনে হয় শেষ এই চ্যাপ্টারটা, আর চ্যাপ্টারটা আসলে আর টানা উচিত টানা উচিত না। এরপর আমরা প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে যাব, হাইড্রাতে চলে যাব। প্রথমেই তাহলে বলে ফেলো যে হাইড্রার ক্ষেত্রে তোমরা কোন ধরনের প্রতিসাম্যতা দেখো, বলো হাইড্রার ক্ষেত্রে তোমরা কোন প্রতিসাম্যতা দেখো, এটার উত্তর দাও। অরীয় প্রতিসাম্য, তাই না? আচ্ছা ঠিক আছে। হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন কালে? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন কালে? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন কালে? বিয়ে বেশি হয় কোন কালে? শীতকালে। হাইড্রার জননাঙ্গ তৈরি হয় হেমন্ত ও শীতকালে। ওকে, তারপর বলতেছে যে মুখছিদ্রের চারদিকে আর পাদচাকতিতে হাইড্রার কোন কোষের আধিক্য থাকে? মুখছিদ্রের চারপাশে এবং পাদচাকতিতে হাইড্রার কোন কোষের আধিক্য থাকে? গ্রন্থি কোষ, গুড। আচ্ছা এরপর বলো লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন পদ্ধতি, কোন চলন পদ্ধতি অনুসরণ করে? লম্বা দূরত্ব, অনেক বেশি দূরত্ব। হ্যাঁ, গুড। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব, যেটার অপর নাম হচ্ছে জোকা চলন, তাই না? আমরা যেটাকে জোকা চলন বলে থাকি, বা অনেক সময় এটাকে আরো নাম দেওয়া হয়, শুয়োপোকা চলনও বলা হয়। হাইড্রার বডিতে ছিদ্র কিন্তু একটা, ওইটা দিয়েও খায়, ওইটা দিয়েও হাগু করে। তো ওই যে ছিদ্রটা, ওই ছিদ্রর ভিতরে বিশাল একটা থলের মতো আছে, এই থলেটার নাম কি? তাহলে থলেটার নাম হচ্ছে আমাদের সিলেন্টেরন। তো খেয়াল করতে হবে এটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, অর্থাৎ মেইনলি ও পরিপাক করে এটা দিয়ে। তো সিলম কিন্তু নাই হাইড্রার বা নিডারিয়া পর্বের। এখন তোমাকে যদি বলে সিলেন্টারের মধ্যে কোন ধরনের পরিপাক হয়, আন্তঃকোষীয় পরিপাক না বহিঃকোষীয় পরিপাক, বলো তো? সিলেন্টারনের মধ্যে কোন ধরনের পরিপাক হয়, আন্তঃকোষীয় না বহিঃকোষীয়? বহিঃকোষীয়, কারণ সিলেন্টারনের মধ্যে ঢুকছে কিন্তু কোষের মধ্যে কিন্তু ঢোকে নাই। এই যে আমরা মুখে খাবার খাই, এই খাবার ধরো আমাদের পাকস্থলিতে আছে, ইন্টেস্টাইনে আছে, এখানে যে পরিপাক হচ্ছে এটা কিন্তু বহিঃকোষীয় পরিপাক, কারণ ও এখন আমার সেলে ঢুকতে পারে নাই, ও জাস্ট একটা নালীর মধ্যে ঢুকছে, পরিপাক নালী। তারপর আমার সেল ওটাকে অ্যাবজর্ব করবে, তারপরে সেলের মধ্যে গিয়ে হবে হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বুঝতে পারছো? আচ্ছা তারপরে আমাকে বলো যে কোন গেল? আচ্ছা হাইড্রার নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? হাইড্রার নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? অনেকে হচ্ছে নিডোসাইট এবং নেমাটোসিস্ট দুইটা প্যাচ লাগাই ফেলো, যে নিডোসাইট হচ্ছে কোষ, আর কোষের একটা অ্যাপেন্ডেজেস বা একটা কোষের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। অর্থাৎ এক্ষেত্রে আরেকটা ঝামেলাও লাগায় যে ধরো নেমাটোসিস্টের অংশ কোনটা না কোনটা। ধরো নেমাটোসিস্টের কিছু পার্ট আছে, কিন্তু নিডোসাইটের পার্ট কিন্তু সবাই না, মানে নিডোসাইটের অনেকগুলো পার্ট আছে, তার একটা নেমাটোসিস্ট, আবার নেমাটোসিস্টেরও কিছু পার্ট আছে। তো সেই হিসেবে এটা কোষিকার যে বহিঃপ্রাচীর, সেই বহিঃপ্রাচীরে থাকে। আচ্ছা হাইড্রা থেকে মোটামুটি এগুলোই। হাইড্রা থেকে যদি আমরা আলিম স্যারের বইতে যাই, আরো কিছু প্রশ্ন থাকে, যেমন কোনটা সবুজ বর্ণের হাইড্রা? কোনটা সবুজ বর্ণের হাইড্রা? এই প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও যে কেন এটার রং সবুজ, কি থাকে এতে যে এটার রং সবুজ? কোনটা সবুজ বর্ণের হাইড্রা এবং কেন সবুজ? তাহলে সবুজ বর্ণের হাইড্রা হচ্ছে, দেখো এটা সবুজ বলে এটার নামই শুরু করা হয় ক্লোরো দিয়ে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। কেন এটা সবুজ? কারণ এই জায়গাতে জুক্লোরেলা শৈবাল থাকে, তাই না? আচ্ছা তাহলে এখন যদি বলি বাদামি রঙের হাইড্রা কোনটা, এটা বলো তো। বাদামি রঙের হাইড্রা কোনটা? বাদামি রঙের হাইড্রা, দেখো হাইড্রা ফুসকা। এখন ফুসকা কি বাদামি কালারের না? বাদামি কালারের কি ফুসকা? তো ওইটা না, আমি তো কালার ব্লাইন্ড, না না ওইটা বলি না। হাইড্রা কালার ব্লাইন্ড কবে? হ্যাঁ কালার ব্লাইন্ড, আমার মেডিকেলে ভর্তির দিন আটকে দিয়েছিল তোমার। কোন রং দেখেন না? আমি ওই যে 73 আছে না, ওই যে বইতে, ওটাতে পড়তে পারি না। বলো কালার ব্লাইন্ড নির্ণয় করার জন্য কোন চার্ট ব্যবহার করা হয়?
এটা খুব প্যাথেটিক ব্যাপার, আপনি যে কালার ব্লাইন্ড আমি তো জানতাম না। তো হাইড্রা ওলিগ্যাটিস বা হাইড্রা ফুস্কা, এটার কালার বাদামি। তো আমি যেভাবে মনে রাখতাম যে ফুস্কা দেখতে কিছুটা বাদামি কালারের, ওইটা কি বাদামি কালার না? বাদামি তো বলা যায়, হ্যাঁ। হ্যাঁ, হাইড্রা ফুস্কা যেটা। আর আমরা যেটা পড়ি হাইড্রা কি জানো, হাইড্রা ভালগারিস, এটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি। আচ্ছা, তারপরে আমাকে উত্তর দাও। নেমাটোসিস্টের ভেতরে যে বিষাক্ত তরল থাকে সেটার নাম কি, এবং এই তরল কি কি দিয়ে তৈরি হয়? দিশিহারা কালার চার্ট, তাই না, কালার ব্লাইন্ড নির্ণয়ের জন্য। বলো, নেমাটোসিস্টের মধ্যে যে বিষাক্ত তরল থাকে সেটার নাম কি, সেটার কম্পাউন্ড কি কি দিয়ে তৈরি? এই যে হিপনোটক্সিন বললা, হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে, হাইড্রার মুকুলোদ্গম বা বার্ডিং হইতে কতদিন সময় লাগে? হাইড্রার বার্ডিং হইতে বা মুকুলোদ্গম হইতে কয়দিন সময় লাগে? আচ্ছা, ফেনলের কথা যখন আসলে আমি একটা দুইটা একটু প্রশ্ন করি। বল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল এটা কি জিনিস, কি কাজে ব্যবহৃত হয়? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। পিক্রিক অ্যাসিড, পিক্রিক, পথে পোড়া ত্বক, বার্নাল ক্রিম, পোড়া ত্বকে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, হাইড্রাকে অমর বলা হয় কোন কোষের কারণে? হাইড্রাকে অমর বলা হয় কোন কোষের কারণে? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু থাকে? হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু থাকে? এবার আমরা ঘাসফড়িংয়ে চলে যাই। হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু থাকে রে? হ্যাঁ, পেশি আবরণী কোষ। ওকে, ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, হেপাটিক সিকাতে কয় জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? 6-এর একটা খেলা আছে, তাহলে বলো হেপাটিক সিকাতে কয় জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? 6 জোড়া। গুড। অ্যালারি পেশির কাজ কি? অ্যালারি পেশির কাজ কি? তাহলে 6 দিয়ে ঘাসফড়িং এ কি কি আছে খেয়াল করছো? 6 জোড়া হেপাটিক সিকা আছে, 6টা রেকটাল প্যাপিলা আছে, 6 জোড়া অ্যালারি পেশি আছে। 6 জোড়া অ্যালারি পেশি আছে। তাহলে ঘাসফড়িং এর যে হাড়, এটাকে তো আমরা হৃদযন্ত্র বলি, পিণ্ড বলি না, তাই না? তাহলে 6 জোড়া অ্যালারি পেশি যদি থাকে, অস্টিয়া আছে কয়টা, ছিদ্র কয়টা আছে? মানে প্রকোষ্ঠ 7টা, অস্টিয়া কয়টা? আচ্ছা, তারপরে আসছে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে কোন অংশ? হাঁসফড়িং এর খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে কোন অংশ? গ্রাসনালী, আমাদের ক্ষেত্রে চিন্তা করো, আমাদের অন্ননালীতে ঢোকার আগে খাবার কোথায় থাকে? অন্ননালীতে ঢোকার আগে খাবার থাকে গলবিলে। তাহলে এই জায়গাতে আমার গ্রাসনালীতে প্রবেশের আগে তাহলে হেল্প করে কে? গলবিল হেল্প করে। ওকে, ঘাসফড়িং এর সমগ্র দেহে রক্ত প্রবাহ হতে কত সময় লাগে? ঘাসফড়িং এর সমস্ত দেহে রক্ত প্রবাহ হতে কত সময় লাগে? ঘাসফড়িং এর সমস্ত দেহে রক্ত প্রবাহ হতে কত সময় লাগে? 30 থেকে 60 মিনিট। গুড। আচ্ছা, ঘাসফড়িং থেকে আর আচ্ছা, আমি একটা দুইটা করি। বলো, অভিপোজিটর আছে কোন খণ্ডে? অভিপোজিটর আছে কোন খণ্ডে? এবং এইটা দেখে কিন্তু স্ত্রী আর পুরুষ আলাদা করা যায়। এই জিনিসটা শুধুমাত্র স্ত্রীরই থাকে, কারণ ওইটা দিয়েও ডিম পাড়ে, পুরুষ তো আর ডিম পাড়ে না। আচ্ছা, তো পুরুষ ঘাসফড়িং এরও বেশ কিছু খণ্ড আছে, তোমরা জানো, সুপ্রানাল প্লেট, সাবজেনিটাল, তারপর হচ্ছে অ্যানাল সার্কি। তো পুরুষের দেখো অ্যানাল সার্কি থাকে 10 নম্বর খণ্ডে, সুপ্রা, এভাবে মনে রাখো, সুপ্রা, সুপার, মানে ও 11 নম্বর খণ্ডে থাকে। আর সাবজেনিটাল, সাব মানে নিচে, তাহলে ও থাকে 9 নম্বর খণ্ডে। তাহলে অ্যানাল সার্কি 10, সুপ্রা অ্যানাল 11, আর সাবজেনিটাল 9 নম্বর খণ্ডে।
আচ্ছা, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? এখন দেখো, ঘাসফড়িং এর যে রক্তপূর্ণ গহ্বর সেটার নাম হিমোসিল। হিমোসিলে যেটা আছে সেটাকে তুমি কি বলবা? হিমোসাইট বলবা। তাহলে হিমোসাইট। আর একটা জিনিস, ঘাসফড়িং এর শুক্রথলি, এটা কিন্তু পুরুষের জিনিস। শুক্রথলিতে শুক্রাণু থাকে, কিন্তু শুক্রধানী যেটা, এটা কিন্তু স্ত্রী ঘাসফড়িং এর থাকে। মানে ঘটনা হচ্ছে, যখন ঘটনা ঘটে, তারা যখন ঘটনাটা ঘটায়, তখন তো স্ত্রীর দেহে শুক্রাণুটা ঢুকায় দেয়। তো ঢুকানোর পরে শুক্রাণুটা কিছু সময়ের জন্য জমা থাকে হচ্ছে সেই শুক্রধানীতে। কি একটা সেন্সরশিপ ওয়ার্ড, ঘটনা ঘটে। আচ্ছা, ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলে? ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলে? ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলে? দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, টারগাম। গুড। মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে? এখানে টারগাম লিখছে, হ্যাঁ। ট্রান্সলেশন হচ্ছে স্টান্ট। ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে? একজন লিখছে হুদাই এগুলো টাইম ওয়েস্ট। পরে বলে লিখছে গুড মর্নিং। ও আসলে এইটা টাইম ওয়েস্ট, কিন্তু যে গুড মর্নিং লিখছে এই রাতের বেলায়, এটা আবার টাইমের একটা সদ্ব্যবহার হচ্ছে। নাইস। ওইটা আবার বাংলা করছে আলাদা আলাদা ধরলেন। ভাই এর কি অবস্থা! আচ্ছা, ঘাসফড়িং এর পায়ের গোড়ার অংশের নাম কি? ঘাসফড়িং এর পায়ের গোড়ার অংশের নাম কি? ঘাসফড়িং এর পায়ে একদম গোড়ার যে অংশটা সেটার নাম কক্সা। কি নাম? কক্সা। ঘাসফড়িং এর উদরে কয়টা খণ্ডক থাকে? ঘাসফড়িং এর উদরে কয়টা খণ্ডক থাকে? ঘাসফড়িং এর উদরে কয়টা খণ্ডক থাকে বলো তো? একটা খণ্ড অসম্পূর্ণ, কোন খণ্ডটা অসম্পূর্ণ? 11টা খণ্ডক থাকে। আর কত নম্বর খণ্ড অসম্পূর্ণ? কত নম্বর খণ্ড অসম্পূর্ণ বলো তো? প্রথম খণ্ডটা অসম্পূর্ণ। ওকে। আচ্ছা বলো, ঘাসফড়িং এর মধ্য অন্ত্রে কয়টি হেপাটিক সিকা থাকে? আমরা বলছিলাম 6-এর খেলা আছে। ঘাসফড়িং এর মধ্য অন্ত্রে কয়টি হেপাটিক সিকা থাকে? 12টি বা 6 জোড়া? ভাই ঘাসফড়িং শেষ। আমরা রুই মাছের কথা বলি। বলো। রুই মাছের হার্টে একটা উপপ্রকোষ্ঠ আছে, তাই না? এটা কি বলে? কি আর্টারিওসাস বলে বলো? বালবাস আর্টারিওসাস। তবে রুই মাছের হার্টে কিন্তু কোনাস আর্টারিওসাস নাই। তাহলে কার হার্টে আছে? কোনাস আর্টারিওসাস কার হার্টে আছে? মানুষের হার্টে আছে। তাইলে মানুষের হার্টে আছে কোনাস আর্টারিওসাস, রুই মাছের হার্টে আছে বালবাস আর্টারিওসাস। রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টা? রুই মাছের হার্টকে আমরা কি হার্ট বলি? ভেনাস হার্ট বলি। বেশি সহজ প্রশ্ন হয়ে গেছে। 2টা প্রকোষ্ঠ, সবাই অ্যান্সার করছে। 2টা প্রকোষ্ঠ, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যায়, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, রুই মাছের আরবিসিতে কি নিউক্লিয়াস আছে? রুই মাছের আরবিসিতে নিউক্লিয়াস আছে কিনা? রুই মাছের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস আছে। এটা কোথায় পাবা? বইতে পাবা, রুই মাছে পাবা। এছাড়া প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়ের একেবারে শেষে একটা চার্ট আছে, মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী পার্থক্যের একটা চার্ট, পুরো 1 পেজ জুড়ে, ওখানেও পাবা। আচ্ছা বলো, রুই মাছের লেজে রক্ত পরিবহন করে কোন ধমনী? রুই মাছের লেজে রক্ত পরিবহন করে কোন ধমনী? কোন ধমনী জানো? কডাল ধমনী। গুড। রুই মাছের প্রজনন সময় কোনটা? রুই মাছের প্রজনন সময় কোনটা? রুই মাছের প্রজনন সময় কোনটা? জুন জুলাই। বুঝছো? মানে গত এই যে জুলাই মাসে চলে গেছে। বর্ষাকাল তো, বর্ষাকালে বৃষ্টি পড়লে সবাই একটু রোমান্টিক হয়ে যায়, বুঝছো? রুই মাছ একটু রোমান্টিক হয়ে যায়। তারপর তো কি হয়? রুই মাছও কাম সেরে ফেলছে, কিন্তু রোমান্টিক হলে কি হয়? তুমি তো পড়াশোনা করো না, বুঝছো? এই যে 2 মাস চলে গেল, এখন আর 3 মাস আছে মেডিকেল ভর্তি পরীক্ষা। কতদূর পড়াশোনা করছো বলো? আর রুই মাছের এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইসের বৃদ্ধি বেশি হয় কখন?
আমি পড়তাম 61। 61 মানে ঋতু তো 6টা, 6 নাম্বার ঋতু আর 1 নাম্বার ঋতু, বসন্ত আর গ্রীষ্ম। আচ্ছা, রুই মাছের যে বার্ষিক বৃদ্ধি রেখা এটা কোনটা? রুই মাছের বার্ষিক বৃদ্ধি রেখা কোনটা? অ্যানুলি। অ্যানুলি আর অ্যানুলাসের পার্থক্য কি? আস আস থাকলে এক বচন, আর ই থাকলে বহু বচন। হ্যাঁ জীবন। বলো, বাংলাদেশের কোন নদী এশিয়ার মধ্যে কার্প মাছের সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন কেন্দ্র? বাংলাদেশের কোন নদী এশিয়ার মধ্যে কার্প মাছের জন্য সর্ববৃহৎ প্রজনন কেন্দ্র? এখানে একটু আমি হালদা নদী। এখানে একটু বলি যে শুধুমাত্র কার্প মাছ না, মানে তুমি যদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র বলো, সেটা কিন্তু হালদা নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বা হালদা নদী। যদি বলো যে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য, জিন ব্যাংক সমৃদ্ধ ক্ষেত্র কোনটা, সেটাও হালদা। যদি জিজ্ঞেস করো যে মৎস্য অভয়ারণ্য কোনটা, সেটাও কিন্তু হালদা। আচ্ছা, তোমাকে যদি এইভাবে প্রশ্ন করে, ট্রিক করে, রুই মাছের কানকোর পেছনে কোন পাখনা থাকে, তুমি কি উত্তর দিবা? ভাবো, একটা রুই মাছ ভাবো, বলতেছে তার কানকোর পেছনে কোন পাখনা আছে, বলো, এবং সেই পাখনা কয়টা থাকে? রুই মাছের, হ্যাঁ, কানকোর পেছনে কোন পাখনা? কানকো, তার পেছনেই তো বুক, তাহলে বক্ষ পাখনা, তাই না? এক জোড়া বক্ষ পাখনা দেখতে পাচ্ছি। আচ্ছা, রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা, বলো? রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? তার পুচ্ছ পাখনা, তাই না? এই পুচ্ছ পাখনা দিয়েই মূলত সে অ্যাকচুয়ালি চলাচল করে। এই পুচ্ছ পাখনাতে কয়টা পাখনা রশ্মি আছে? পুচ্ছ পাখনাতে কয়টা পাখনা রশ্মি আছে? পুচ্ছ পাখনাতে কয়টা পাখনা রশ্মি আছে? 19টা। তুই যদি আজকে বাসায় কোনো ভাইয়ারে নিয়ে আসতি, নিয়ে এসে পড়াইতি, তোরে ভাইয়া এসে কি করতো? বলতে, এই 1 ঘন্টা এ পারিস, চল তোরে প্রশ্ন ধরি, প্রশ্ন ধরতো, তোরে সেটাই করতিস, তোর বাসায় টিচার না লাগতেছে। এখন ধরো কেউ যদি এখানে আর একজন আনসার দিচ্ছে, সেটা দেখে আনসার করতে, সেটা আমার দোষ? বল, সেটা কি আমার দোষ? এখন তুমি নিজে যদি সৎ না থাকো, তোমারে মানে মানে কোলে তুলেও চান্স পাওয়া নিয়ে যাবে না, যে ভাই তোরে কোলে নিয়ে যাচ্ছি, তুই তাও একটু ইয়া কর, তাও তোর মেডিকেলে ঢোকানো সম্ভব না। দেখা গেলো রুগী হয়ে যাওয়ারও সৌভাগ্য হচ্ছে না। তাহলে আমরা রুই মাছের আইস নিয়ে তো পড়লাম, অ্যানুলি, সার্কুলি পড়লাম, তুমি আমাকে বলো, রুই মাছের আইসের মাঝখানের কেন্দ্রকে কি বলে? রুই মাছের আইসের মাঝখানের কেন্দ্রকে কি বলে? ফোকাস বলে, তাই না? মাঝখানে কেন্দ্রকে আমরা ফোকাস বলি। আচ্ছা, অযুগ্ম পাখনা কারা? রুই মাছের অযুগ্ম পাখনা কারা? রুই মাছের অযুগ্ম পাখনা কারা? আমরা পরিপাকের দিকে যাই। পুচ্ছ আর পৃষ্ঠ। এবার একটা প্রশ্ন উত্তর দাও, যে রুই মাছের যে বায়ুথলি, হ্যাঁ, বা যেটাকে আমরা বায়ুথলি বলতেছি, এই বায়ুথলিতে লাল রঙের একটা গ্যাস গ্রন্থি আছে, এটার নাম কি? রুই মাছের বায়ুথলিতে লাল রঙের একটা গ্যাস গ্রন্থি আছে, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম রেটি মিরাবিলিয়া, তাই না? আচ্ছা, লাস্ট প্রশ্ন রুই মাছ থেকে, রুই মাছের ফিকান্ডিটি কত, মানে প্রতি প্রজনন মৌসুমে ডিম উৎপাদনের ক্ষমতা কত? রুই মাছের ফিকান্ডিটি কত? আজকে দেখলাম ওই যে সে আপনি বলতেছিলেন না যে 38টি টপিক পড়েই চান্স পাওয়া যাবে মেডিলজি, কি মেডিকেলে, এইবার মেডিজেন। যাই হোক, এখন সে দেখলাম পোস্ট দিছে যে বিভিন্ন কোচিং এর ক্লাসে স্ক্রিনশট নিয়ে, যে শুধু শুধু এই ক্লাস করতেছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে না, তারপরে তোমরা যদি পড়তে চাও পড়ো। সেখানে একজন কমেন্ট করছে, ভাই আপনি কোন মেডিকেলে? বলতেছে বিদেশ থেকে পড়ে এসেছি, চিনবা না? চায়না থেকে সম্ভবত। চায়না থেকে পড়ে আসছে, তাই মনে হচ্ছে। আসলেই পড়ে আসছে, পড়ে এসে এই কাজ করতেছে, আপনার মনে হয়? না, চায়না থেকে পড়ে আসার একটা ইস্যু আছে। চায়না থেকে পড়ে আসলে বাংলাদেশে প্র্যাকটিসের সুযোগটা একটু কম, না, আপনি তো বিএমডিসি এর পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন, পাশ করার হার খুব কম।
সেটা একজন ছিল, পাশ করে গেল। দু একজন পাশ করতেছে কিন্তু পাশ উনি করা উনি হয় হয়- উনি হচ্ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়ার একটা থেকে এসে এখানে বোধহয় কিছু মানে একটা। চায়নার ম্যাক্সিমাম বেসরকারি মানে যেগুলো বাংলাদেশিরা যাচ্ছে হুম, বা হুম। ওইভাবে নিয়ে যাচ্ছে ওগুলোর অবস্থা খুব খারাপ। চায়নার তো চিকিৎসা অনেক উন্নত, হুম। ওদের প্রচুর ভালো বেসরকারি মেডিকেল কলেজ আছে, কিন্তু এগুলোতে আবার বাংলাদেশিরা যায় না। আবার ওই যে কাজাকিস্তান আছে, কাজাকিস্তানেও একই অবস্থা, বাজে অবস্থা খুবই। ফলে একটু বলি তোমাদের যে যদি তোমরা বিদেশে যাইতে চাও, যেখানেই যাইতে চাও একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে। কারণটা আমি তোমাকে সমস্যাটা বলি, প্রচুর এজেন্ট আছে। ধরো তুমি কাজাকিস্তানে, তোমার একটা বড় ভাই পড়তেছে বা যে কেউ একটা সিনিয়র পড়তেছে, একটা রুল আছে যে ও যদি আরেকটা জুনিয়র ধরে আনতে পারে ও একটা তাইলে ও হয়তো পার্সেন্টেজ পায়। পার্সেন্টেজ পায় বা সেমিস্টার ফি মওকুফ হয়ে যায়। হুম, তো যার জন্য ওরা জুনিয়র ধরে আনার জন্য প্রচুর মানে প্রলোভন দেখায়। তো এইগুলাই না পড়ে তুমি একটু জেনে শুনে, যদি বাইরে যেতে চাও জেনে শুনে যাইও। আমার মতে চায়নায় মেডিকেল পড়তে চাচ্ছে, দেশে এত ভালো বেসরকারি ইউনিভার্সিটি আছে, আমি কেন চায়না যাবো ভাই? আচ্ছা, আমরা 3 অধ্যায়ে যাই ভাই, পরিপাক চ্যাপ্টার থেকে যাই। ওকে, তাইলে তোমরা পরিপাক চ্যাপ্টার একটা প্রথমেই বলো যে ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি? পাকস্থলী আর অন্ত্রের ডি কোষ বলে একটা কোষ আছে, এই ডি কোষ থেকে খরিত হরমোন কোনটা? ডি কোষ থেকে কোনটা ক্ষরণ হয়? একটা ব্যাপার একটু বলি যে ডিকোষের ব্যাপারে, ডিকোষে যাই মানে ডিকোষ যাই করে সবকিছুর ক্ষরণ কমায় দেয়, হুম, তাই না? এই জন্য খেয়াল করবা ডি মানে ডাউন, হুম। মানে দেখবা যে ডিকোষ থেকে যাই খরিত হচ্ছে সবকিছুর ক্ষরণ কমে যাচ্ছে, কমাই ও দিচ্ছে। যখন সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করতেছে, হুম, সোমাটোস্ট্যাটিন গিয়ে গ্যাস্ট্রিনের ক্ষরণ কমায় দিচ্ছে, বুঝছো? আবার ও যখন অগ্নাশয়ের আশেপাশে যাচ্ছে, অগ্নাশয়ের রসেরও ক্ষরণ কমায় দিতেছে, মানে সবার ক্ষরণ কমায় দেয়। কমায় দেয়। আচ্ছা, তারপর তুমি আমাকে বলো জিআইএফ, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোন কোষ? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোন কোষ? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোন কোষ? হ্যাঁ, তার মানে এই যে প্যারাইটাল সেল, বা যেটাকে আমরা অক্সিনোটিক সেলও বলতে পারি, এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন তৈরি করে, আবার এইটা গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরও তৈরি করে। এবার যদি তোমাদের একটা পার্সেন্টেজের প্রশ্ন ধরি, যে গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থ কত পার্সেন্ট বলো তো? গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থ কত পার্সেন্ট? গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থ কত পার্সেন্ট? এইটা বলো, সেরোটোনিন ক্ষরণ করে কোন কোষ? সেরোটোনিন ক্ষরণ করে কোন কোষ? আমি কি কোষ বলবো? আর্জেন্টাফিন ওইটা না, না ওইটা তো ধরো অনুচক্রিকা, হুম, ওটা ঠিক আছে, কোনিক। আচ্ছা, কিন্তু পরিপাকে ওই যে সেরোটোনিন যেটা মানে আচ্ছা। ওটা হচ্ছে কোষের আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ আমরা যেভাবে মনে রাখি, আর্জেন্টিনা হচ্ছে পৃথিবীর সেরা ফুটবল দল, ছিল, এখন নাই। আর অনুচক্রিকার ক্ষেত্রে সেরোটোনিন খরিত হয়, তোমরা এটাও জানো যে অনুচক্রিকা মানে তুমি যদি এভাবে বলো যে, আর সেরোটোনিন কি করে, রক্তনালিকাকে সংকুচিত করে, সেরোটোনিন হচ্ছে রক্তনালিকাকে সংকুচিত করে। আচ্ছা, এরপর বলো হচ্ছে উইটসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? উইটসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? উইটসাং নালী, উইটসাং নালী, হ্যাঁ, একটু বলো অগ্ন্যাশয় যে বা প্যান। উইটসাং নালীর সাথে আর কোন কোন নালী মিলিত হয়ে এরা অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে ঢোকে? আর কোন কোন নালী উইটসাং নালীর সাথে মিলিত হয়? উইটসাং নালীর সাথে কোন কোন মিলে অ্যাম্পুলা অফ ভাটার তৈরি হচ্ছে বলো? ওকে, পিত্তনালী মিলে তৈরি হচ্ছে অভিন্ন পিত্তনালী, ওখান থেকে ওখান থেকে আমার অ্যাম্পুল অফ ভাটার। ওকে, ঠিক আছে, বলো আমাদের লিভারে কোন দুইটা হরমোন সবচেয়ে দ্রুত ডাইজেস্ট হয় বা মেটাবোলাইজ হয়? আমাদের লিভারে কোন দুইটা হরমোন সবচেয়ে দ্রুত মেটাবোলাইজ হয় বা ধ্বংস হয়? আমাদের লিভারে কোন দুইটা হরমোন সবচেয়ে দ্রুত মেটাবোলাইজ হয়? হ্যাঁ, অ্যালডোস্টেরন আর টেস্টোস্টেরন। এবার বলো যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? এরপর বলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?
মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা বলো? স্কিন। স্কিন কিন্তু একটা অর্গান, তাই না? হুম। আচ্ছা, বলো, গ্লাইকোজেনেসিস কোন হরমোনের জন্য হয়? ভেবে দেখো, গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেনোলাইসিস? গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনের লাইসিস হবে। গ্লাইকোজেন লাইসিস হলে কি হয়? গ্লুকোজ হবে। তাহলে গ্লুকোজ হওয়া মানে গ্লুকোজ কিন্তু বাড়বে, তাহলে গ্লুকোজ বাড়ায় কি? এটা ভাবলেই হয়ে যাচ্ছে। বলো, গ্লাইকোলাইসিস কই দেখছো? তাহলে শব্দগুলো কিন্তু ক্লোজ, তাই না? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, আর একটা আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কই দেখছো? বলো, গ্লাইকোলাইসিস কোথায় হয়? এটা সহজ ভাষায় বলো, গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোথায় হয় গ্লাইকোলাইসিস? সব তো হয় আমার হচ্ছে একটা বিশেষ অর্গানে, শ্বসনের 3টা ধাপই, মাইটোকন্ড্রিয়াতে, তাই না? গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, তাই না? শ্বসনের প্রথম ধাপ যেটা সাইটোপ্লাজমে হয়। ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে? বলো, ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে? ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট সম্পূরক কোষ আর থাকে? একটা প্রশ্নের উত্তর দিবা, মেডিকেলে আসা একটা কোশ্চেন। গবলেট কোষ বেশি থাকে কই, ক্ষুদ্রান্ত্রে নাকি বৃহদান্ত্রে? এটা বলবা, গবলেট কোষ বেশি থাকে কই, ক্ষুদ্রান্ত্রে নাকি বৃহদান্ত্রে? তাহলে মিউকোসাতে থাকে। এবার বলো, কোথায় বেশি থাকে? ক্ষুদ্রান্তে থাকে না বৃহদান্তে থাকে? বৃহদান্ত্রে। বৃহদান্তে বেশি। ঠিক আছে। আচ্ছা, এরপর বলো হচ্ছে যে যকৃত থেকে নিঃসৃত রসের নাম কি? যকৃত থেকে নিঃসৃত রস যেটা একটা থলিতে জমা থাকে, এই নিঃসৃত রসের নাম কি? পিত্তরস, তাই না? আচ্ছা, সাক্কাস ইন্টেরিকাস এটা কোন জায়গা থেকে খরিত হয়? সাক্কাস ইন্টেরিকাস কোথা থেকে খরিত হয়? বলো, ইউরিয়া এবং পিত্তরস কই তৈরি হয়? সহজ প্রশ্ন, কিন্তু ইউরিয়া তৈরি হয় কোন চক্রে? বলো, ইউরিয়া তৈরি হয় কোন চক্রে? ইউরিয়া তৈরি হয় কোন চক্রে? অর্নিথিন চক্রে। গুড। আচ্ছা, তারপর মানবদেহের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশ কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। মানবদেহের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশ কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষা এটা এভাবে আসছিল, পিত্তনালী কোন খণ্ডাংশের নিচে থাকে? পিত্তনালী কোন খণ্ডাংশের নিচে থাকে? সবচেয়ে বড় কিন্তু ডান খণ্ড, মনে রাখবা। এই যে ডান দিকের লিভার থাকে, সবচেয়ে বড় ডান খণ্ড। বাম দিকেও একটা খণ্ড আছে, আরো 2টা আছে, কোয়াড্রেট ও কোয়াড্রেট, এটা অসম্পূর্ণ খণ্ড। কোন দিকের খণ্ডের নিচে আমাদের পিত্তথলি থাকে? রাইট না? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি যদি প্রশ্ন করি, বিএমআই অনুসারে স্থূলতার প্রথম স্তর কত থেকে কত? বিএমআই অনুসারে স্থূলতার প্রথম স্তর কত থেকে কত? 30 থেকে 34.9, তাই না? স্থূলতার প্রথম স্তর। অতিরিক্ত ওজন একটা ব্যাপার, তারপরে আসে স্থূলতার প্রথম স্তর, তাই না? আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ডিওডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে খরিত হরমোন কোনটা? ডিওডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে খরিত হরমোন কোনটা? ডিওডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে খরিত হরমোন কোনটা? সোমাটোস্ট্যাটিন, তাই না? এটা বলো যে ক্ষুধা ক্ষুধা লাগে কোন হরমোন, ক্ষুধা যখন লাগে আসলে কোন হরমোন ক্ষরণের জন্য ক্ষুধা লাগে? এই যে আমরা মাঝে মাঝে খাইতে যাই যে জিনিস, গ্রিল খাইতে যাই, তাহলে কোন হরমোন? গ্রিলিন, তাই না? আর খাওয়ার পরে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে না, মনে হয় না যে পেটে হাত বুলাই? এটা কেন হয়? এই স্যাটাইটিটা কোনটার কারণে হয়? কিসের জন্য? স্যাটাইটিটা কোন হরমোনের কারণে আসে? যে খাবারের পর পেট যে ভরা, এটা কোনটার কারণে?
PPRPYY। PPY, হ্যাঁ। আচ্ছা এটা বলো যে ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে কে? ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে কে? আর কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে কে? মানে ব্যাপারটা খুব মজার যে ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করতেছে অ্যানক্যারোকাইনেজ, এরপর তো ট্রিপসিনোজেন অ্যাক্টিভেট ট্রিপসিন হচ্ছে, ওই আবার ট্রিপসিন এসে হ্যাঁ কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করতেছে। ওকে, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কোনটা? মানুষের দ্বিতীয়, এই মেডিকেল এটা মেডিকেল আসছে, এই গতবারই আসছে মনে হয়, গতবার বা তার আগের বার আসছে। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কোনটা বলো? আমাদের পেটের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এখানে প্রত্যেকটাই কিন্তু নিউরন আছে। তো এই যে নিউরন গুলো, এগুলো কিন্তু বোঝে কোন সময় তোমার খাইতে হবে, কোন সময় খাবার অ্যাবজর্ভ করতে হবে, সব নির্দেশ এরা দেয়। এই এন্টেরিক স্নায়ুতন্ত্র, এন্টেরিক, আমরা পেটের এইটাকে বলি এন্টেরিক স্নায়ুতন্ত্র। যদি কারো ক্ষেত্রে এই এন্টেরিক স্নায়ুতন্ত্র না থাকে, তখন একটা বিশেষ রোগ হয়। তখন সার্জারির মাধ্যমে যেই জায়গায় নিউরন নাই সেই জায়গা কেটে ফেলতে হয়। এই ডিজিজটার নাম হচ্ছে হার্শপ্রাং ডিজিজ। না মানে বানান খুবই কঠিন। আমি একবার বানান পড়ে যাই নাই, আমার ওটির মধ্যে স্যার বলতেছে এই ডিজিজ, এই যে এখানে এই অপারেশন চলতেছে, বল কি অপারেশন চলতেছে? আমি বললাম স্যার হার্শপ্রাং ডিজিজের অপারেশন। বলতেছে হার্শপ্রাং বানান কর। বানান করতে পারলে তোর বিরিয়ানি খাবো। বানান করতে পারি নাই, খুবই লজ্জার বিষয়। আচ্ছা আচ্ছা কিছু সহজ প্রশ্ন করি, মুখগহ্বরে কোন খাদ্য পরিপাক হয় বলো? তোমরা জানো যে ক্ষুদ্রান্ত্রতে শর্করা, আমিষ, স্নেহ সবাই পরিপাক হয়, মুখে কোনটা পরিপাক হয় আর পাকস্থলীতে কোনটা পরিপাক হয়? খুবই মজার ব্যাপার সহজ। হচ্ছে মুখে পরিপাক শুরু হয় কিন্তু পরিপাক শেষ হইতে পারে না, কারণ তুমি তো মুখে খাবার নিয়ে বসে থাকো না। মুখের লালাই থাকে টম, টাইলিন আর মল্টেজ। সো ওরা শর্করা পরিপাক করা শুরু করে, মুখে শুধু ওই শর্করের পরিপাক হয়। কিন্তু মুখে মুখে যেহেতু নিয়ে বসে থাকো না, ওটা পাকস্থলীতে চলে যায়, এখন পাকস্থলীতে পরিপাক হওয়া শুরু করে। আর পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়, শুধুমাত্র প্রোটিন পরিপাক ছাড়াও শুধুমাত্র মাখনের চর্বি যেটা, ওইটা পরিপাক করার জন্য পাকস্থলীতে একটা গ্যাস্ট্রিক লাইপেজ থাকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, জিহ্বার মাঝখানে কোন স্বাদের জন্য হচ্ছে টেস্ট বাড থাকে? জিহ্বার মাঝে এমনি তো মিলটাতে তো পড়ো, মিষ্টি, লবণাক্ততা, টক, পেছনে তেতো, মাঝে কি থাকে? পোলাপানাটা পারে। উমামি। আচ্ছা আচ্ছা, তারপরে বলো আমাদের মুখে নর্মাল পিএইচ রেঞ্জ কত? আমাদের মুখগহ্বরে নর্মাল পিএইচ রেঞ্জ কত? আমাদের মুখ, তুমি যখন ঘুম থেকে উঠবা কেন ব্রাশ করতে বলি বলো তো? কারণ হচ্ছে মুখের মধ্যে ব্যাকটেরিয়া অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, তার মানে নিশ্চয়ই 7-এর কম। তো নর্মাল পিএইচ রেঞ্জ হচ্ছে 6.2 থেকে 7.4। আচ্ছা তার জন্য এই ব্যাকটেরিয়াকে মারার জন্য মুখে একটা এনজাইম থাকে, তাই না? কি এনজাইম বলো তো? এটা আবার চোখের পানিতেও থাকে, চোখের পানিতেও থাকে, আবার মুখে লালাতেও থাকে। কোন এনজাইম থাকে বলো? লাইসোজাইম এনজাইম, তাই না? লাইসোজাইম, নট টায়ালিন। টায়ালিন তো এখানে এই কাজে ব্যবহার হয় না, বুঝছো? লাইসোজাইম এনজাইমটাই। অ্যামাইলেজ আর টায়ালিন কিন্তু একই জিনিস। তোমরা জানো যে অ্যামাইলেজটা যদি স্যালিভাতে থাকে তখন ওইটাকে স্যালিভারি অ্যামাইলেজ বলে বা টায়ালিন বলে। ফলে অ্যামাইলেজ আর টায়ালিন কিন্তু সেম জিনিস, ফলে কাজও দেখবা যে সেম। মানে যারা শর্করা পরিপাক করে সবাই অ্যামাইলেজ। এখন যেটা লালাই থাকে যে অ্যামাইলেজ, সেটার নাম টায়ালিন। তুমি গ্যাস্ট্রিকে কোনো অ্যামাইলেজ পাচ্ছ না, কিন্তু আবার অন্ত্রে গিয়ে অ্যামাইলেজ পাচ্ছ। হ্যাঁ, অগ্নাশয় রসে পাচ্ছ, আন্ত্রিক রসে পাচ্ছ অ্যামাইলেজ ভিন্ন রকম। আচ্ছা এরপরে বলো যে আমাদের পুরো অন্ত্রে, পুরো পৌষ্টিক তন্ত্রে কোথায় সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয়? আমাদের পুরো পৌষ্টিকতন্ত্রের কোথায় খাদ্য সবচেয়ে বেশি শোষিত হয় বলো? আমাদের কোথায় খাদ্য সবচেয়ে বেশি শোষিত হয়? জেজুনা, তাই না? ওকে গুড। তারপরে বলো হচ্ছে যে আচ্ছা এখানে তোমাদের এনজাইমের যে শকটা আছে, শকটা নিয়ে একটু বলি যে কিভাবে প্রশ্ন হয়। হ্যাঁ, এটা যদি তুমি বুঝতে পারো তোমার জন্য পড়া কিন্তু খুব সহজ। এবং এই এনজাইমের শক থেকে তুমি জানো যে প্রচুর প্রশ্ন হয়, এবং এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন কিন্তু এই এনজাইমের শক থেকে এবছর আসবে। আচ্ছা এখন এনজাইমের শকটা তুমি কিভাবে পড়বা? ফার্স্ট অফ অল, শর্করা পরিপাকের এনজাইম কোনটি, আমিষ পরিপাকের এনজাইম কোনটি, স্নেহ পরিপাকের এনজাইম কোনটা, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে তোমার এই এনজাইমগুলা, ধরো শর্করা পরিপাককারী যে ইম্পর্টেন্ট এনজাইমগুলা, ধরো কথার কথা অ্যামাইলেজ, অ্যামাইলেজ কোন খাদ্যকে ভেঙে কিসে কনভার্ট করতেছে, মানে ইম্পর্টেন্ট এনজাইমগুলোর ক্ষেত্রে সে কাকে ভাঙতেছে, কিসে কনভার্ট করতেছে। মানে এখানে যেটা আমি করতাম সেটা হচ্ছে আমি সব এনজাইম এক জায়গায় লিখে রাখছিলাম।
এবং আমার লেখা ছিল যে আচ্ছা আমার মুখগহ্বরে এনজাইম থাকে, গ্যাস্ট্রিকে এনজাইম থাকে, আমার অন্ত্রে এনজাইম থাকে। অন্ত্রে তো আবার দুই ধরনের রস, আন্ত্রিক রস আর হচ্ছে তোমার অগ্নাশয় রস। তো এখন অগ্নাশয় রসে এই এনজাইম পাই আর আন্ত্রিক রসে এনজাইম পাই। আমি এক জায়গায় লিখে রাখছিলাম, আমি যতবার পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা রিভাইজ করছি, আমি ওই ওই অধ্যায়টা শুরু করছি শুধুমাত্র এনজাইমগুলোর নাম কোন জায়গায় কি হয় সেটা দিয়ে, বিক্রিয়া সহ মনে রাখছিলাম, ফলে আমার ওই জায়গায় সমস্যা হইতো না। আমি যখন পরিপাকশন অধ্যায়টা তোমাদের পড়াবো তখন ঠিক এইভাবেই পড়াবো, যে ফার্স্টে গুছাই পড়াবো যে কোন এনজাইমটা কোনখান থেকে খরিত হয়, এরপর হচ্ছে কোন জায়গার এনজাইম কোনটা, পাকস্থলীর এনজাইম কোনটা, মুখগহ্বরের কোনটা, ক্ষুদ্রান্ত্রের কোনটা, বৃহদান্ত্রের কোনটা, এগুলো আবার একসাথে গোছায়। তারপর হচ্ছে এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কোন খাদ্যকে ভেঙে কিসে কনভার্ট করতেছে। আচ্ছা, তোমরা আমাকে বলো শিশুদের দুধ দাঁতের মধ্যে কোন দাঁতটা থাকে না? সহজ প্রশ্ন, বলো তারপর। শিশুদের দুধ দাঁতের মধ্যে কোন দাঁতটা থাকে না? দুধের আমিষের নাম কি? আচ্ছা একটু বলো তো, দাঁত যে গহ্বরে থাকে ওই গহ্বরটার নাম কি? এই গহ্বরের নামটা আবার অন্য একটা জিনিসের সাথে হুম। মেলে, তাই না? বলো সেটার নাম কি? হ্যাঁ, প্রিমোলার দাঁতটা থাকে না। দুধের আমিষের নাম অনেকে বলছো না? হ্যাঁ, কোনটা বলো তো? কেসিন। আচ্ছা, তো এটা বলো যে যে গহ্বরে থাকে সেটার নাম কি? থেকোডন্ট না, থেকোডন্ট তো গর্তে থাকে তাই থেকোডন্ট বলতেছি, ডাইফায়োডন্ট বলি দুইবার ওঠে তাই। তো ওই গর্তের নাম কি? অ্যালভিওল। হ্যাঁ, অ্যালভিওল, অ্যালভিওলাই করো। অ্যালভিওলাই বলে। উম, তারপরে এখান থেকে আর কি হয়? সুক্রেজ ভাঙলে কোন দুইটা জিনিস পাই বলো তো? সুক্রেজ এনজাইম যখন সুক্রোজকে ভাঙে, সুক্রেজ তো এনজাইম, সুক্রোজকে যখন ভাঙে তখন কোন দুইটা জিনিস পাই আমরা? কোষ রসায়নের পড়া। সুক্রোজকে ভাঙলে কোন দুইটা জিনিস পাই? আচ্ছা, গ্লুকোজ আর যকৃতে ফ্রুক্টোজ। একটা প্লাজমা প্রোটিন সংশ্লেষ হয় না, তুমি তো জানো যে প্লাজমা প্রোটিন গুলো কিন্তু যকৃতে তৈরি হয়, তো একটা প্লাজমা প্রোটিন তৈরি হয় না, সেটার নাম কি? এবং সেটা কোথায় তৈরি হয়? যকৃতে যে প্লাজমা প্রোটিন তৈরি হয় না সেটা কোথায় তৈরি হয়? গামা গ্লোবিউলিন। এটা আবার প্লাজমা সেল থেকে তৈরি হয়, প্লাজমা সেল গামা গ্লোবিউলিন তৈরি করে। বলো তো, ফেরিটিন কই জমা থাকে? ফেরিটিন কোথায় জমা থাকে? হ্যাঁ, ফেরিটিন যকৃতে জমা থাকে। মানুষের মামস হয় কোন লালা গ্রন্থিতে? মামস হয় কোন লালা গ্রন্থিতে? তুমি কি জানো যে মামস যদি ট্রিট করা না হয়, পুরুষ মানুষ সে হচ্ছে তোমার কি বলে এটারে, ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। এটা আমরা অবশ্য কমিউনিটি মেডিসিনে পড়ছি। হুম। হ্যাঁ, মামস যদি তুমি ট্রিট না করো ঠিক মতো তাহলে পুরুষ মানুষ দেখা যায় যে সো ইম্পর্টেন্ট হয়ে যায়। বি অ্যাওয়্যার, এখন থেকেই সাবধান হয়ে যাও, সব ঠিকঠাক দেখো, ডাক্তারের কাছে সময় মতো যাও। ভাই ধরেন, আপনি ধরেন। আচ্ছা, ইমালসিফিকেশন করে কে? ইমালসিফিকেশন করে কে বলো? ইমালসিফিকেশন করে কে বলো? সহজ প্রশ্ন, ইমালসিফিকেশন কে করে? আচ্ছা, মানে লালারস, কথা বলার জন্য কিন্তু লালারসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? লালারস ঠিকঠাক খরিত যদি না হয় তুমি দেখবে যে কথা আটকায় যাচ্ছে, জড়ায় যাচ্ছে, পেঁচায় যাচ্ছে। তো এই যে লালা যাদের কম খরিত হয় তাদের, মানে এই যে কম, রোগের নাম? এইটার নাম কি? ব্যাপারটাকে কি বলে? লালাক্ষরণ কম হওয়ার রোগের নাম কি? গুড, জেরোস্টোমিয়া। সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা বলো? কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহল বানায়? কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহল বানায়? একটা জিনিস বলে, এই যে প্রশ্নগুলো খুব সহজ প্রশ্ন এবং এইগুলাই আসে, কিন্তু মানে এইগুলাই আসবে এবং এইগুলাই তোরা ভুল করে আসবি। এটা আমি মনে রাখছিলাম এইভাবে যে আরে গ্লুকোজ, বাজার থেকে গ্লুকোজ নিয়ে এসে ইথাইল অ্যালকোহল বানাবো, ব্যাপারটা একদম জমে যাবে, জমে যাবে জাইমাস। আচ্ছা, যকৃতের আবরণীর নাম কি? যকৃতের আবরণী বলবা, পাকস্থলীর আবরণী বলবা, ফুসফুসের আবরণী বলবা? গ্লিসন ক্যাপসুল, যকৃতের আবরণী। ওকে, আমরা কিন্তু আমাদের যে মেটশট বইটা দিছিলাম, তোমরা কি মেটশট বইটা পাইছো? এখানে আসো,
আমাদের এই মেটশট বইটা কিন্তু আমরা সামনে আরেকটা এক্সাম নিব, এখানে কিন্তু যারা অনলাইন এক্সামটা দিবা সবাইকে মেটশট আমরা গিফট করব, বুঝছো? তো যাই হোক, আমরা যে ডিভিশনালটা নিছিলাম এইখানে কিন্তু মেটশট বই দিছিলাম, সেখানে কিন্তু সব আবরণী ছিল মনে হয় একসাথে। তোমরা যারা মেট্রো চাও তোমরা হচ্ছে এই আমাদের মেডিওলজি যে অফলাইন অফিস ওখান থেকে এসেও নিতে পারো। একজন চাচ্ছিল ওখান থেকে এসে নিয়ে গেছে সেদিন। রাইট। তো এটা কিন্তু যকৃতের আবরণী হচ্ছে গ্লিসনস ক্যাপসুল, ঠিক আছে। আচ্ছা, আরো ধরবো, আরো কিছু ধরি। বলো কি বলা যায়। ইয়েস, কাফার কোষ। কাফার কোষ হচ্ছে, তোমরা জানো যে এক ধরনের ফ্যাগোসাইটিক সেল। কাফার কোষ থাকে কই? তোমরা জানো যে মনোসাইট গুলা প্রায় 5 গুণ বড় হয়ে যায় যখন তাদের ফ্যাগোসাইটোসিস করতে হয়, তখন তাদেরকে আমরা ম্যাক্রোফেজ বলি। এবং এই ম্যাক্রোফেজ গুলা দেহের এক একটা অংশে গেলে এক একটা নামে আমরা ডাকি, তাই না? রাইট। লিভারের কই থাকে? লিভারের কোথায় থাকে বলতে পারবা? সাইনোসয়েডে থাকে। Sinusoid-এ থাকে। সাইনোসয়েডে থাকে। ওকে, তারপরে এইটা বলো যে বৃক্কের ক্ষেত্রে এই ম্যাক্রোফেজকে কি বলি? বৃক্কের ম্যাক্রোফেজকে কি নামে ডাকা হয়? বৃক্কের ম্যাক্রোফেজকে কি নামে ডাকা হয়? বৃক্কের ম্যাক্রোফেজকে কি নামে ডাকা হয়? মেসেঞ্জিয়াল কোষ। আচ্ছা, তাহলে যদি আমি বলি ব্রেইনের ক্ষেত্রে, ব্রেইনের ক্ষেত্রে এরকম মনোসাইট যেটা যেটা ম্যাক্রোফেজে পরিণত হয়, ব্রেইনে আমরা কি পাই? ব্রেইনে কি পাই বলো? ব্রেইনের ক্ষেত্রে কি পাই? ব্রেনে যেটা পাও আমি সহজ করে দিই, নিউরোগ্লিয়ার প্রকারভেদের মধ্যে এটা পড়ছো। নিউরোগ্লিয়ার প্রকারভেদের মধ্যে পড়ছো। মাইক্রোগ্লিয়া। ল্যাঙ্গারহ্যান্স সেল কই পাওয়া যায় বলো? মানে ম্যাক্রোফেজের আরেকটা নাম কিন্তু ল্যাঙ্গারহ্যান্স সেলও। ল্যাঙ্গারহ্যান্স সেল কই পাওয়া যায়? ওকে, এই প্রশ্নটা আসছিল একবার। ফুড বোলাস বা খাদ্যমণ্ডকে নাসাছিদ্র পথে প্রবেশে বাধা দেয় কে? ফুড বোলাসকে পশ্চাৎ নাসাছিদ্র পথে প্রবেশে বাধা দেয় কে? এটা সরাসরি আসছিল এবং সবাই, অধিকাংশ যার কাছেই জিজ্ঞাসা করি তারাই উভুলা দিয়ে আসছে। কিন্তু উত্তর কোনটা? সফট প্যালেট। আমরা বলছি পশ্চাৎ নাসারন্ধ্র, ওখানে যাইতে বাধা দিচ্ছে সফট প্যালেট। আর যদি বলে শ্বাসনালীতে ঢুকতে বাধা দেয় কে, তখন তুমি বলবা এপিগ্লটিস। এপিগ্লটিস তো নিচে শ্বাসনালীকে ঢেকে আছে, আর উপরে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানাকে ঢেকে থাকে হচ্ছে, বা কোয়ানায় ঢুকতে দেয় না হচ্ছে কে? সফট প্যালেট। মেডিকেল 10 সালে একটা প্রশ্ন আসছিল যে অ্যামাইলেজের প্রধান উৎস কি? তুমি জানো শর্করা পরিপাককারী প্রধান এনজাইমটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ পাওয়া যায় কোথায় বলতে পারবা? অ্যামাইলেজ কই থেকে আসে? আচ্ছা, এটা আসলে অগ্নাশয় থেকে। গুড, ফাহমিদা বিনতে ফিরোজ, অগ্নাশয় থেকে আসে। সব অ্যামাইলেজ আবার আসে না, যেমন টায়ালিন মল্টেজ তো অগ্নাশয় থেকে আসে না, এটা আমাদের লালা থেকেই খরিত হয়। আচ্ছা, মানে অগ্নাশয় থেকে আসে কোথায় বলতো? ক্ষুদ্রান্ত্রে আসে। তাহলে ক্ষুদ্রান্ত্রের যে অ্যামাইলেজ সেটা আসে অগ্নাশয় থেকে। ভাই মোটামুটি 3 অধ্যায় আসলে শেষ আমাদের। আমরা চারে যাই। বলো যে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? আচ্ছা, আমরা কি আজকে একটু বেশি ধরে ফেলতেছি? আজকে এই কারণে 4 অধ্যায় পর্যন্ত থাকবে। আমার 4 অধ্যায় হোক, কারণ হচ্ছে আমরা যেহেতু রেগুলার পড়া ধরবো প্রতি সপ্তাহে, ফলে একদিনে বেশি না ধরি। আজকে 4 অধ্যায় পর্যন্ত। হ্যাঁ, বেজোফিল, তাই না? আচ্ছা, তারপর বলো যে আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠের মধ্যে কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু? হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠের মধ্যে কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু এবং সেটা কত গুণ পুরু অন্য প্রকোষ্ঠের তুলনায়? বাম নিলয়। সেটা ডান নিলয়ের তুলনায় কত গুণ পুরু? ডান নিলয়ের তুলনায় কত গুণ পুরু? 3 গুণ পুরু। এবার তুমি ওকে বলো তো, ডান অ্যাট্রিয়াম আর বাম অ্যাট্রিয়ামের মধ্যে কোনটা পাতলা? ডান অ্যাট্রিয়াম আর বাম অ্যাট্রিয়ামের মধ্যে কোনটা পাতলা আর কোনটা পুরু? ডান অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়ামের মধ্যে কোনটা পাতলা কোনটা পুরু? দেখো বইতে লেখা আছে ডান অ্যাট্রিয়ামের প্রাচীর পাতলা,
বাম অ্যাট্রিয়ামের প্রাচীর অপেক্ষাকৃত পুরু, বুঝছো? আচ্ছা বলো, সায়ানোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড এটা কোথায় থাকে? সায়ানোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড কোথায় থাকে? সায়ানোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড কি হয়েছে? কোন দিকে লাগছিল আপনার আঙ্গুলে? বুঝিনি। আঙ্গুলে কোন দিকে লাগছিল? রক্ত রক্ত রক্ত। হ্যাঁ, রাইট অ্যাট্রিয়ামের উপরে ওই যে যেটাকে আমরা বলি হচ্ছে এসভিএন, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার নিচে, তাই না? আচ্ছা, তারপরে আমাকে বলো আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? লিম্ফোসাইটকে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলে, তা লিম্ফ মানে কি? লসিকা। তাহলে যদি বলি লসিকাতে কোনটা থাকে? লিম্ফোসাইট থাকে। বলতে হবে পার মিলিমিটার কিউবে লসিকাতে কি পরিমাণ লিম্ফোসাইট থাকে। লসিকাতে পার মিলিমিটার কিউবে কত পরিমাণ লিম্ফোসাইট থাকে? এরপর উত্তর দিবা আমাদের দেহে লিম্ফ রসের পরিমাণ কত? আমাদের দেহে লিম্ফ রসের পরিমাণ কত? এটার পর উত্তর দিবা আমাদের দেহে লিম্ফ গ্ল্যান্ড কয়টা আছে? সাথে সাথে একটু বলে দিও লিম্ফ নোড কয়টা আছে। লিম্ফ নোড কয়টা আছে, লিম্ফ গ্ল্যান্ড কয়টা আছে? চারশো থেকে 700। ওকে, বলতো আমাদের দেহের কোথায় কোথায় লিম্ফ নোড বেশি থাকে? আমাদের দেহের কোথায় কোথায় লিম্ফ নোড বেশি থাকে? একটা কৃমি আছে, ও হচ্ছে লসিকা তন্ত্রকে খুবই পছন্দ করে। সেই কৃমির নাম কি? লসিকা তন্ত্র অ্যাটাক করে এবং পাটা মোটামুটি লসিকা ফুলায় দেয়। ব্লক করে ফেলে, ফলে দেখা যায় যে লসিকা ওই জায়গায় জমতে থাকে, জমা শুরু করে এবং জমতে জমতে পাটা ফুলে যায়। বলো সেটার নাম কি? আমরা ধরছিল ভাইভাতে, প্রসেস বলো কি করে হয়। এবং সাথে সাথে এইটা বলতে হবে যে সেই কৃমিটা আসলে কোন পর্বের কৃমি। মানে পড়াশোনা এইভাবে করতে হবে, বুঝছো? এলিফ্যান্টিয়াসিস যেটা গোদরোগ করতেছে, তাই এলিফ্যান্টিয়াসিস মানে গোদরোগ, তাহলে এটা কোনটা বলো? উচেরিয়া ব্যাংক্রফটি। তোমাদেরকে 1 নম্বর অধ্যায়ে লার্ভা দশা ধরা হয় নাই, লার্ভা দশা ধরতে হইতো কিছু, তাই না? ধরছি ধরছি ধরছি, ওই যে ট্যাডপোল অ্যামফিবিয়া ধরছি। তারপর বলো রক্ততঞ্চনে অংশগ্রহণকারী আয়ন কোনটি? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী আয়ন কোনটি? ইলেকট্রিসিটি নাই। আজকে যদি আমাদের আইপিএস না থাকতো কি অবস্থাটা হইতো সেটা ওই গ্রুপটাই আইপিএস একটু দিয়ে দিন তোমার এখানে। আজকে চলে গেছে, 40 মিনিট ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বলতেছি। অলিন্দের ডায়াস্টল কত সময়? অলিন্দের ডায়াস্টল কত সময়? এটার উত্তর দিবা, তারপর তুমি বলবা কোন দশায় আমরা ডাইনামিক আর অ্যাডাইনামিক ফেজ দেখতে পাই? কোন অবস্থায় অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, কোন দশায় অ্যাকচুয়ালি আমরা ডাইনামিক আর অ্যাডাইনামিক ফেজ দেখতে পাই? তুমি দেখো এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াম ডায়াস্টল, অ্যাট্রিয়াম সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টোল মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেন মনে রাখবে? এইভাবে, ডায়াস্টল শব্দটা বড়, সো অ্যাট্রিয়াল হোক ভেন্ট্রিকুলার হোক ডায়াস্টল বড়। তুমি দেখো অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7 আর অ্যাট্রিয়াল সিস্টোল যেটা সেটা 0.1। আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এখানেও ডায়াস্টল বড় 0.5, ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3, তাই না? আর অ্যাট্রিয়াল সিস্টোল যেটা, তার মধ্যে একটাকে আমরা ডাইনামিক আর একটাকে অ্যাডাইনামিক ফেজ বলি, তাই না? ওকে, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে আমরা প্রাথমিক কোন টেস্ট দিই? হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে তবে যে কেউ যদি এসে বলে আমার বুকে ব্যথা করতেছে, আমরা প্রথমেই দেখি তার খাবারের গোলমাল আছে কিনা। হার্ট বার্ন যে সেন্সেশন, সেটা মূলত গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণেও হইতে পারে। যদি মনে আমাদের হয় যে না গ্যাস্ট্রিক অ্যাসিড ছাড়াও তার বয়স দেখে, সিচুয়েশন দেখে যে না এটা
হার্টের কোনো সমস্যা হইতে পারে, আমরা প্রাথমিক যেটা দিই সেটা হচ্ছে ইসিজি, ঠিক আছে? আর হার্ট ফেইলিয়ারের জন্য কোনটা দিই? হার্ট ফেইলিয়ারের জন্য কোনটা দিই? এখন তো আর ফেইলিয়ার বলা যাবে না, এখন হচ্ছে ব্রেইন ন্যাট্রিওটিক পেপটাইড, তাই না, বিএনপি। তাহলে কোনটা দিয়ে হৃদযন্ত্রের অবস্থা ভালোভাবে জানা যায়? কোন টেস্ট ভালোভাবে জানা যায়? ভালোভাবে জানা যায় কোনটা দিয়ে, বলো? সবাই এ লিখতেছে কেন বুঝলাম না আমি। আমি বুঝলাম না আসলে। আর দেখো জিনিসটা ইটিটি ইটি লিখছে, ও ট্রান্সলেট করছে এ। কেমনটা লাগে? এক্সারসাইজ টলারেন্স টেস্টে একটা তোমার হচ্ছে ওই কি বলে ভাই, দৌড়াই, ট্রেডমিলে ট্রেডমিলে তোমার গায়ে কয়েকটা ওয়্যার বসায় দৌড়াতে দেয়, তুমি এক্সারসাইজ কতটা টলারেট করতে পারো, তোমার হার্ট আসলে ফাংশনাল কিনা। তো তাহলে এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কোনটা দেওয়া হয় বলো? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে বা হার্ট অ্যাটাক যখন হয় তখন কোন টেস্ট দেওয়া হয়? যে এই টেস্টে আমরা ওই একটা জিনিস দেখেই বুঝি যে আরে হার্ট অ্যাটাক করছে। আমরা পেশেন্ট যখনই বলে হার্ট অ্যাটাকের সিমটমস নিয়ে আসে, সাথে সাথে আমরা বলি এটা করে নিয়ে আসেন, এটা করে নিয়ে আসলে আমরা টের পাই ট্রপোনিন আই। ওকে, এখন লাস্ট একটা জিনিস বলো, যে রক্তনালীতে ব্লক আছে কিনা আমরা কোন টেস্ট দিয়ে বুঝি? রক্তনালীতে ব্লক আছে কিনা আমরা কোন টেস্ট দিয়ে বুঝি? হ্যাঁ, এনজিওগ্রাম, তাই না? এবার বলো, হেপাটিক পোর্টাল শিরা যকৃতের কত পার্সেন্ট রক্ত পরিবহন করে? হেপাটিক পোর্টাল শিরা যকৃতের মোট কত পার্সেন্ট রক্ত পরিবহন করে? আচ্ছা, এটা একটু বলো যে হেপাটিক শিরা একটা আছে আর হেপাটিক পোর্টাল শিরা একটা আছে, যকৃতে ঢোকে কোনটা, হেপাটিক শিরা নাকি হেপাটিক পোর্টাল শিরা? তাহলে 75% হেপাটিক পোর্টাল শিরা, তাই না? দেখো পোর্টাল মানে কি, ব্যাপারটা এরকম যে দেখো যদি আমরা প্রত্যেকটা অর্গান থেকে তার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটা শিরা দিয়ে হার্টে নিয়ে আসতাম, রাইট অ্যাট্রিয়ামে জায়গা পাইতাম না। সেখানে আমরা কি করছি, আমরা বলতেছি ঠিক আছে আমরা সবাই মিলে চান্দা তুলে দেবো হচ্ছে লিভারের কাছে, লিভার সেইটা নিয়ে চলে যাবে উপরে, এবং তখন সেটার আমরা নাম দেবো ইনফেরিয়র ভেনা কাভা। সেই কারণে কিডনি থেকে বা অন্যান্য সমস্ত অর্গান তার শিরার মাধ্যমে সেটা নিয়ে আসে লিভারে। তো এটা যেহেতু একটা পোর্ট হিসেবে ইউজ করতেছে লিভারে, সেখানে ওই ভেইনটাকে আমরা বলি পোর্টাল ভেইন, তাই না? তারপর সেই পোর্টাল ভেইনটা লিভারের মধ্যে গিয়ে সেইখান থেকে বের হয় হেপাটিক ভেইন, সেটা উপরে চলে যায়, ডায়াফ্রাম ভেদ করে চলে যায়, ডায়াফ্রাম ভেদ করলেই ওইটার নাম হয়ে যায় ইনফেরিয়র ভেনা কাভা, সেইটা চলে যায় হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা, এরপর বলো হচ্ছে মানবদেহের লোহিত রক্তকণিকায় সামগ্রিক লৌহের পরিমাণ কত? বা সহজ ভাষায় মানবদেহে মোট কয় গ্রাম লৌহ থাকে বলো? মানবদেহে মোট কয় গ্রাম লৌহ থাকে? চার থেকে 5 গ্রাম। ওকে, হৃৎপিণ্ড বড় হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? হৃৎপিণ্ড বড় হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? আস্তে আস্তে। কার্ডিও মেগালি, মেগালি মানে বড়, কার্ডিও মানে হার্ট, তাহলে হৃৎপিণ্ড বড় হয়ে গেছে। বলো শিরা তৈরি হয় কই থেকে? শিরা তৈরি হয় কই থেকে? এই কার্ডিও বানান ঠিক করতে হবে শোনা, সি দিয়ে কার্ডিও। ভার্ডিও লিখছে, মিস্টেক। আচ্ছা, বলো থিবেসিয়ান কপাটিকা কোথায় দেখা যায়? থিবেসিয়ান কপাটিকা কোথায় দেখা যায়? থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো তো একটা জিনিস, যে কোথায় দেখলাম, ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কে? ডায়াফ্রামে কোন ধমনী রক্ত সরবরাহ করে? মজার ব্যাপার, যেই নামে ধমনী সেই নামেই আমার হচ্ছে ভেইন, সেই নামেই আমার হচ্ছে স্নায়ু, ফ্রেনিক, তাই না? তাহলে ফ্রেনিক ধমনী এক্ষেত্রে রক্ত পরিবহন করতেছে, আবার ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রামে কিন্তু, এটা তো প্রধান রেসপিরেটরি মাসল, ফ্রেনিক স্নায়ু কিন্তু রেসপিরেশনের জন্য সিগন্যাল দেয়। এবং ফ্রেনিক স্নায়ু কোথায় পড়ছো বলো তো?
শ্বাসক্রিয়া ও শ্বসন অধ্যায়, তাই না? ফিনিক্স নাও কোন ক্ষেত্রে তোমাকে হেল্প করতেছে বলো? শ্বাসক্রিয়া শ্বসন অধ্যায় কোন ক্ষেত্রে ফিনিক্স নাও কাজ করছো? আচ্ছা তাহলে বলো, এই যে পালস নেওয়া হয়, পালস নেয় না ডাক্তার? পালস দেখে, পালস দেখে কিসের, শিরার নাকি ধমনীর? পালস দেখে কিসের? পালস দেখে ধমনীর। আর এই যে ব্লাড নেয় না, কালচে কালচে ব্লাড, এই ব্লাড কি থেকে নেয়, শিরা থেকে নাকি ধমনী? আমি আসলে উত্তর বলে দিছি, বলো ব্লাড নেয় কি থেকে, শিরা থেকে নাকি ধমনী থেকে? জিকে ধরবা? ধরে তো এটা ধরি, পড়ে আসছে, পড়ে যখন আসছে এত বলার উৎসাহ, বলি। বলো বাংলাদেশের, দেখি কয়েকটা প্রশ্ন ধরি। বলো বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি এবং সেটা কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা? গারো পাহাড়। কোথায় অবস্থিত এটা? গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহ। কিন্তু যদি বলে যে এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই গারো পাহাড় তো অনেকগুলো পাহাড় নিয়ে, গারো পাহাড়গুলোর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? নকরেব, বুঝছো? নকরেব। তারপরে ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে চিম্বুক পাহাড়ের অপর নাম কি? চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। এর অপর নাম কি? কালা পাহাড়। তারপর ওই যে আমরা বললাম যে হালদা নদী, এটা কোন জায়গায়? হালদা নদী কোন জায়গায়? খাগড়াছড়িতে, তাই না? আচ্ছা বলো চিরহরিৎ বন দেখা যায় কোন জেলায়? চিরহরিৎ বন দেখা যায় কোন জেলায়? চিরহরিৎ বন দেখা যায় কোথায়? চিরহরিৎ বন দেখা যায় টাঙ্গাইলে। আচ্ছা চন্দ্রনাথ পাহাড় কোথায়? চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড় দেখা যায় কোথায়? সীতাকুণ্ড। ওকে, তাহলে যেহেতু ভূপ্রকৃতি সম্পর্কে ছিল, তুমি বলো বাংলাদেশের বর্তমান আয়তন কত? বাংলাদেশের বর্তমান আয়তন কত? বাংলাদেশের বর্তমান আয়তন কত? আয়তন কিন্তু চেঞ্জ হয়েছে ওই যে সমুদ্র জয়ের পরে। সমুদ্র জয়ের পর একটা আয়তন চেঞ্জ হয়েছে, আবার 2015 সালে ছিটমহল বিনিময়ের পর একটা আন্দোলন মানে চেঞ্জ হয়েছে। মোট হচ্ছে বাংলাদেশের ছিল 55টা ছিটমহল আর ভারতের ছিল 111টা ছিটমহল। সেই কারণে যখন ছিটমহল এক্সচেঞ্জ ভাইয়া হয়েছে, কিন্তু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, না 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 এখন জিকে পড়তেছে। এই জন্য না, তো এই ছিটমহলের মধ্যে দেখা যায় যে যখন এক্সচেঞ্জ হয়েছে আমরা 1,47,570 পড়তাম, ছিটমহল যেহেতু ভারতের আমরা তুলনামূলক বেশি পাইছি, তো এখন হয়ে গেছে 1,47,610। বুঝছো? মানে স্থলে যদি তুমি পড়ো 1,47,610। এখন যদি বলা হয় সমুদ্রের আয়তন কত, বাংলাদেশের যে সমুদ্র আমরা জয় করলাম এই সমুদ্রের আয়তন কত, এটা তুমি আমাকে বলো। তার সাথে বলো বাংলাদেশের সমুদ্রের প্রথম মানচিত্র কে দেন? বাংলাদেশের সমুদ্রের প্রথম মানচিত্র কে দেন? বা কে দেন বা কোন প্রতিষ্ঠান দেন এটা বলতে পারো। বাংলাদেশের সমুদ্রের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র কে দেন? চট্টগ্রাম ইউনিভার্সিটি, তাই না? একজন লিখছে মানুষ দেখ। ওকে, তারপর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা বলো? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। এটাকে ভোলা আমরা দ্বীপ জেলাও বলতে পারি। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। ঠিক আছে, চর কুকরি মুকরি কোথায় বলো? এটা সহজ প্রশ্ন হয়ে গেছে। ভোলা, গুড। ভোলা লিখতেছে না, লেখা আসতেছে মানি। অবশ্য ভোলার লোকজন অনেক বড় লোক, এদের বড় একটা অংশ বিদেশে থাকে। এই দ্বীপ রাষ্ট্রগুলোর একটা ব্যাপার, এবং এদের নামগুলো অদ্ভুত। চর ফ্যাশন, চর নিউটন,
সর কুকরি মুকরি, সর মনপুরা, হ্যাঁ অদ্ভুত অদ্ভুত নাম। মনপুরা কোথায় বলো? মনপুরা মুভিটা যখন দেখছিলাম লাইফে ফার্স্ট, তখন তো খুব ছোট ছিলাম। বুঝি নাই, তো একটু খারাপ লাগছিল এই আর কি। হ্যাঁ, মুভিটা তো সিনেমা দেখছিলাম আর কি, তো খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, কান্নাকাটি করতে করতে ফাটাই ফেলছিলাম। বলো আমাদের দেশের সবচেয়ে বড় উপজেলা কোনটা? আমাদের দেশের সবচেয়ে বড় উপজেলা কোনটা? আমাদের দেশের সবচেয়ে বড় উপজেলা কোনটা? এটা কি সাইজে বড়? হুম। আচ্ছা, তাহলে তো পার্বত্য চট্টগ্রামের কিছু না, একটা না, হবে। না। কেরানীগঞ্জ। আমাদের আমাদের সবচেয়ে বড় আয়তনে যে উপজেলা, সেটা আবার আমাদের দেশের সর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চল, আচ্ছা সেটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর। আচ্ছা, রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাইট, গট ইট। আর যদি বলে সবচেয়ে জনসংখ্যায় বেশি উপজেলা কোনটা, তাহলে বলবো সাভার। জনসংখ্যায় বেশি হচ্ছে ঢাকার সাভার। সাভারে যেহেতু প্রচুর কারখানা আছে, কারখানা আছে, garments কারখানা, গার্মেন্টস, ফলে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি। আচ্ছা, বলো সবচেয়ে বড় জেলা কোনটা? সবচেয়ে বড় জেলা কোনটা? এটা আমার টাইমে আসছিল, আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। সবচেয়ে বড় জেলা কোনটা? এটা পারা উচিত। রাঙামাটি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাঙামাটি এমন একটা জেলা যে জায়গাতে এরকম ভাগ নাই, যেমন আমাদের ঝিনাইদহ 1, ঝিনাইদহ 2, ঝিনাইদহ 3 আছে, হুম। রাঙামাটির একটাই আসন। রাঙামাটির আসন সংখ্যা 1। সারা বাংলাদেশে 300টা আসন না, কিন্তু রাঙামাটিতে একটা আসন। জনসংখ্যা কম। জনসংখ্যা কম, সবচেয়ে বড় জেলা, অথচ আসন একটা। বলো রাঙামাটির যে ঝর্ণাগুলো সবচেয়ে বিখ্যাত, একটা ঝর্ণা আছে যেটা রাঙামাটির সবচেয়ে বিখ্যাত, এই ঝর্ণাটার নাম কি? আসতে পারে যে এই ঝর্ণা কোথায় অবস্থিত, সে কারণে আমি উল্টো করে প্রশ্নটা ধরলাম। রাঙামাটির একটা ঝর্ণা খুবই বিখ্যাত, বলো এই ঝর্ণাটার নাম কি? এই তো এরা পারে, শুভলং ঝর্ণা, তাই না? এই ঝর্ণাটা আমি গেছি। আচ্ছা, আমি যাইনি, আমি রাঙামাটি এখনো যাই নাই। আচ্ছা বলো, দ্বিতীয় বৃহত্তম লেক কোনটা? দ্বিতীয় বৃহত্তম লেক, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক কোনটা? এটা বলো, সাথে সাথে একটু বলো তো, পৃথিবীর সবচেয়ে বড় হাওর কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় হাওর কোনটা? তাহলে দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক হচ্ছে মহামায়া লেক, তাই না? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবীর বড় সবচেয়ে সবচেয়ে বড় হাওর। আচ্ছা, এটা লেখা আছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ অধ্যায়ে। তাহলে এটা আমি যদি, আজকে জীবের পরিবেশ তোর পড়াইছি। আচ্ছা তাহলে হাকালুকি হাওর হচ্ছে সবচেয়ে বড় হাওর। সবচেয়ে ক্ষুদ্রতম হাওর কোনটা বলো? সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু সেটাকে হাওর বলা হয়। নামটা অদ্ভুত, বলতে পারবা কেউ? সবচেয়ে ক্ষুদ্রতম হাওর কোনটা? বুড়াবুড়ি হাওর, এটা সিলেটে আছে। হাওরের নাম হচ্ছে বুড়াবুড়ি হাওর। টাঙ্গর হাওর কোথায়? টাঙ্গর হাওর সুনামগঞ্জে, তাই না? আর হাকালুকি হাওর যেটা, এটা আবার মৌলভীবাজার, সিলেটে। সিলেট। ওকে, তোমরা আমাকে বলো যে মৌলভীবাজারে একটা অনেকগুলো জলপ্রপাত আছে, যেমন হচ্ছে যে এর মধ্যে বৃহত্তম জলপ্রপাত কোনটা? বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটা? এটা যাওয়া দরকার। এটা দেখলাম অনেক উঁচু থেকে পানি পড়ে, কাছে যাওয়া যায় না, অনেক উঁচু থেকে পানি পড়ে। বলো এই জলপ্রপাতের নাম কি? মৌলভীবাজারের বৃহত্তম যে জলপ্রপাত, বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত, এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। আর এর থেকে একটু ছোট হচ্ছে হামহাম জলপ্রপাত। আর আরেকটা জলপ্রপাত আছে, এটার আবার নাম দেওয়া হয়েছে বাংলা নায়াগ্রা, এটার নাম হচ্ছে নাফাকুম জলপ্রপাত। আমি হচ্ছে হামহামে গেছি, মাধবকুণ্ডতে যাইনি। হামহাম দেখছি। তো নাফাখুমে যাওয়ার জন্য একবার আমরা বন্ধুরা মেডিকেলে ফার্স্ট ইয়ারে নাফাখুমে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা হচ্ছে থানচি পর্যন্ত গেছিলাম। হুম। থানচি পর্যন্ত যাওয়ার পরে পুলিশ ওখানে একটা মার্ডার হয়েছিল, সেটা বহুত আগের কথা, তখন কিন্তু মানে খুব দুর্গম ছিল। তো তখন আমাদের আটকায় দেওয়া হলো। তারপর এখনো পর্যন্ত আমার নাফাখুম পর্যন্ত যাওয়া হয়নি। এখন এটা সম্ভবত হামহামেই আমি গেছিলাম, ওইটা হচ্ছে যে বাঁশ বাগানের মধ্য দিয়ে ট্রেকিং করতে হয় 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, গেছেন তো? আমি গেছিলাম, আমি গেছি, তাও একটা বাংলাদেশি নাই। আমি, এক ইন্ডিয়ান, এক পাকিস্তানি, এক নেপালি, 2 ভুটানিস, এই নিয়ে চলে গেছি আমি হচ্ছে শ্রীমঙ্গলে। ওইখান থেকে মৌলভীবাজারে হামহাম, ওখান থেকে 3 ঘন্টা ট্রেকিং করে মশার কামড় খাইতে খাইতে দেখি হামহাম জলপ্রপাত। একটাও সাঁতার পারে না। তারপর ওই জায়গায় ঘুরে আসলাম ডেঙ্গু হলো। তার মানে হামহামে কি আমার ডেঙ্গু হয়েছিল। এখন কিন্তু খুব ডেঙ্গু হচ্ছে, খুব সাবধান এখন। মানে হসপিটাল ভর্তি ডেঙ্গু রোগী, এবং একবার যদি ডেঙ্গু হয় তুমি আগামী 1 সপ্তাহ পড়তে পারবে না,
খুব সাবধানে থাকবা, মশারির মধ্যে বসে বসে পড়বা, বিশেষ করে এই টাইমটাতে প্রচুর ডেঙ্গু হয়, বুঝছো? খুব সাবধানে থাকবা। বলো তো যে উষ্ণ পানির ঝর্ণা কোথায় আছে? উষ্ণ পানির ঝর্ণা কোথায় আছে? উষ্ণ পানির ঝর্ণা, হ্যাঁ, কোথায় আছে বলো? সীতাকুণ্ডে। ওকে, তারপরে ধরছি, অনেক কিছু ধরছি। আজকে এই শেষ পর্যন্ত করে দাও, থাক, হ্যাঁ। আজকে এই পর্যন্ত থাক। সবাই আমাদের আসলে এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকে আমরা চালু করছি, যে পড়া ধরবে ইনস্ট্রাক্টর। সো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা এটাও করতে পারতাম যে পোস্টে কমেন্টে প্রশ্ন ধরলাম, সবাই উত্তর দিল, সেটাও হয়। কিন্তু আসলে কমেন্ট স্ক্রল করা বেশ কঠিন। এখানে থাকলে যেটা হয় যে ক্লান্ত লাগে না প্রথমত। আই ডোন্ট লাইক ইট। সীতাকুণ্ড। আচ্ছা, তো সবাই ভালো থাকো। আবার আমরা একটা একটা রুটিন দিয়ে দেবো প্রপার, যাতে তোমরা আগে থেকে খুব ভালোভাবে গুছাই নিতে পারো। রুটিন থাকবে, ওই রুটিনের সিলেবাস থাকবে, তোমরা পড়বা, মাঝে মাঝে অ্যাক্টিভ রিকলিং এর জন্য এখানে চলে আসবা, বুঝছো? আমাদের পেইড ব্যাচের বাচ্চাদের জন্য সেশনটা হবে জুমে, আর এর বাইরে যারা পেইডের না তারা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে সেশনটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, ফলে তোমরাও তোমাদের জন্য ওপেন থাকবে, কিন্তু পেইডের জন্য এটা হবে জুমে। এই বলতেছে আমাদের 6.0s এটা শুরু করেও আপনারা কন্টিনিউ করেন না। এই আচ্ছা, এটা তো 6.0s আর 6.1s এর জন্যই। আজকে যে আমরা করতেছি এটা কাদের জন্য? 6.2s এর জন্য। ওটা তো আজকে ক্লাস করতেছে। আমরা যখন এখানে সেশন করতেছি, জিৎ ভাই ক্লাস নিতেছে 6.2s এর। যারা সেকেন্ড টাইমার আসো, এখনো পর্যন্ত ভর্তি হয় না, হও নাই, তোমরা 6.2s এ ভর্তি হতে পারো। ফার্স্ট টাইমার কেউ থাকলে তোমরা 6.2 তে ভর্তি হতে পারো। এটা 6.0 এবং 6.1s এর জন্যই। আমি তোমাদের গ্রুপে পোস্ট করছি, ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট সেশনে।